ডিভোর্স দেওয়া পুরে ভেজা কাপড়ে করা লাগতেছে। এত সুন্দর মালরে ছাড়লো কেন আপনার জামাই? আমাদের জন্য নাকি? কথাটা বলার পরপরই দলবদ্ধ হাসির সুর কানে এলো নিপুণের। এরকম বাজে কথা শুনে তার গা গুলিয়ে বমি আসার মতো অবস্থা। ছি, কত জঘন্য মানসিকতার এরা। নিপুণ এতক্ষণ বৃষ্টি থামার অপেক্ষায় বাস স্টপেজের ছাউনির নিচে দাঁড়িয়েছিল। যেই বৃষ্টিটা কমে গেল, হাত ছেড়ে দ্রুত পায়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা দিয়েছিল। কিন্তু নিপুণ বেশি দূর যেতে না যেতে আবারও ঝুম বৃষ্টি নামল। রাতের আকাশ দেখে নিপুণ বুঝতে পারেনি যে আবারও আকাশ ভেঙে বৃষ্টি নামবে। এজন্য বৃষ্টিতে অনেকটা ভিজে গিয়েছে সে। দাঁড়ানোর জায়গাও নেই এদিকটায়। ভিজে যেহেতু গেছেই, দাঁড়িয়ে কাজ নেই ভেবে সে দ্রুত পায়ে বাড়ির পথে হাঁটা দেয়। রিক্সা সিএনজিরও যেন এই মুহূর্তে অকাল পড়েছে। হেঁটে যাওয়ার সময় দুটো বাইকে করে 4 জন বখাটে ছেলে নিপুণের পাশে পাশে এগিয়ে আসছে এবং চরম জঘন্য কথা বলে তাকে উত্ত্যক্ত করছে। নিপুণের কান গরম হয়ে গেছে এদের কথা শুনে। আবার মুখ খুলে তর্ক করাও চরম বোকামি বই কিছু না। এজন্য নিজেকে কোনো রকমে শাড়ির আঁচল দ্বারা আবৃত করে দ্রুত পায়ে বাসায় পৌঁছানোর দোয়া করছে। কি আপু, শীত করে? শীত করলে আমাদের মধ্যে একজনকে কম্বল বানিয়ে ফেলেন। আবারও দলবদ্ধ অট্টহাসি। নিপুণের রাগে দুঃখে চোখ লাল হয়ে গিয়েছে। উপচে আসা অশ্রু চোখ জুড়ে টলমল করছে। এদিকে বৃষ্টিও থামার নামগন্ধ নেই। এই প্রথমবারের মতো বৃষ্টির প্রতি নিপুণের চরম রাগ হলো। আব্বে, ওই এদিকে কি তোদের? ভরাট পুরুষালী চেনা কণ্ঠস্বর কানে ধাক্কা খেতে নিপুণ থমকে দাঁড়ায়। ল্যাম্পপোস্টের আলোয় পিছে ফিরে তাকাতেই দেখল রিক্সা করে কেউ একজন এদিকে আসছে। এই কণ্ঠস্বর ছেলেগুলোর বেশ পরিচিত। এজন্য তারা কোনো দিক না তাকিয়ে বাইক টান দিল। ওদের পালাতে দেখে আবারও একই গলায় চিৎকার শোনা গেল, ওই কাপুরুষের দল, পালাচ্ছিস কোথায়? যা বলার ছিল আমার সামনে এসে বল, দেখতাম তোদের বউকে কত পাঠা। রিক্সা এসে থামল নিপুণের সামনে। রিক্সায় থাকা যুবক ছাতা হাতে রিক্সা থেকে নেমে দাঁড়ালো। নিপুণ চোখে পানি নিয়ে শক্ত নজরে তাকিয়ে আছে তার সামনে দাঁড়ানো মানুষটার দিকে। সুপ্ত নিপুণের মাথার উপর ছাতা ধরে বলল, ওরা বাজে কথা বলছিল, তাই না? নিপুণ এতক্ষণে মুখ খুলল। গলা খাদে নামিয়ে বলল, বলুক, আপনার কি? নিপুণের কথা তোয়াক্কা করল না সুপ্ত। তার চল শক্ত হয়ে আছে। চোখ জোড়া এতক্ষণে প্রায় লাল হয়ে গিয়েছে। রাগ চেপে কয়েক শব্দে উচ্চারণ করে বলল, চেহারা দেখলে চিনতে পারবে? চিনলেই বা কি? আপনি আমার ব্যাপারে নাক গলানো ছাড়ুন। এবারও নিপুণের বাঁকা উত্তর। মেয়েটা যেন জন্মই নিয়েছে বাঁকা জবাব দেওয়ার জন্য। এমন অবস্থাতেও সুপ্ত তার ধৈর্যের কঠিন পরীক্ষা দিল। রাগ চেপে অত্যন্ত শান্ত গলায় সুপ্ত বলল, থাক, বলতে হবে না। ওদের গন্ধ শুকে ঠিকই ওদের কাছে পৌঁছে যাব। তুমি রিক্সায় ওঠো। নিপুণ এতে ঘাবড়ে যায়। গলা খাদে নামিয়ে বলল, খবরদার, আমাকে জড়িয়ে কোনো ঝামেলা করবেন না। আমি ঝামেলাহীন শান্তিপ্রিয় মানুষ। আমাকে শান্তিতে থাকতে দিন, প্লিজ। সুপ্ত দাঁতে দাঁত চেপে বলল, তুমি রিক্সা উঠবে? আগে আমার কথার জবাব দিন। তুমি আমার কোন কথাটা শোনো যে আমি তোমার কথা শুনব? রাগে নিপুণের অধৈর্যরা তরতর করে কাঁপছে। কিছু বলতে পারল না সে। কিছু না বললেও সেখান থেকে নড়লও না। সুপ্ত ব্রুকুসকে নিপুণের দিক থেকে চোখ সরিয়ে নেয়। মিনমিন করে বলল, ভেজা কাপড়ে তোমাকে ভালো লাগছে না নিপুণ? আমার কথা শোনো, রিক্সায় ওঠো। একদম বাসায় পৌঁছে দিবে। এ অবস্থায় আমাকে ঝামেলা করতে বাধ্য করিও না। বৃষ্টির বেগ অনেকটা কমে এসেছে। নিপুণ নিজের দিকে তাকাতেই তার গলা শুকিয়ে এলো। জেদ করে কাজ নেই, এর চাইতে ভালো রিক্সায় উঠে পড়বে। তাই করল সে। বৃষ্টির থেকে বাঁচার জন্য নীল পলিথিনটা ভালোভাবে জড়িয়ে নিল সে। সুপ্তর দিকে এক পলক তাকালো। সুপ্ত ছাতা বন্ধ করে তার পানেই চেয়ে। নিপুণ নজর ঘুরিয়ে রিক্সা চালককে যেতে বলল। সুপ্ত এক বুক তৃষ্ণা নিয়ে নিপুণে চলে যাওয়া দেখল। বৃষ্টি এখন একদমই নেই। চারপাশে এশারের আজান শোনা যাচ্ছে। আজান শেষ হওয়া অবধি সুপ্ত সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়।
এর মাঝে বাইক চালিয়ে সুপ্তর সামনে এসে থামে দীপক। সুপ্তর দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে দীপক বলল, কিরে, এখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? সুপ্ত চোখ ফিরিয়ে দীপকের দিকে তাকালো। চোখ জোড়া মুহূর্তেই লাল হয়ে গেল। বৃষ্টি এক গালি দিয়ে বলল, আমার এলাকায় দাঁড়িয়ে আমার নিপুণকে কিছু কুকুর উত্ত্যক্ত করে গেছে। এখন দাঁড়িয়ে ভাবছি এদের আগে হাত ভাঙবো নাকি পা, পারলে জিভটাই আগে টেনে ছিড়ব। দীপক ব্যাপারটা বুঝলো, কিন্তু এই ব্যাপারে কথা না বাড়িয়ে বলল, সে ব্যবস্থা পরে করা যাবে, এখন আমার সাথে চল মসজিদে। আঙ্কেলের সাথে রাস্তায় দেখা হয়েছিল, বলেছে তোকে ধরে বেঁধে যেন মসজিদে নিয়ে যাই, চল আমার সাথে। মিনহাজ সাহেবের কথা শুনে সুপ্ত ফোঁস করে নিঃশ্বাস ফেলল। জীবনে সুপ্তের ওপর গলাবাজি একমাত্র তার বাবাই করতে পেরেছে, এছাড়া দ্বিতীয় কারো সাহস হয়নি এই কাজ করার। সুপ্ত নিঃশব্দে দীপকের পিছে উঠে বসল, মিনমিন করে বলল, চল। দীপক আনমনে প্রশ্ন করল, কোথায়? সুপ্ত দীপকের পিঠে এক ঘুষি দিয়ে বলল, গর্ধব, মসজিদ চল। বাড়ির সামনে রিক্সা এসে থামতেই নিপুণ রিক্সা থেকে নামল। ভাড়া দিতে গেলেই রিক্সা চালক জানায় ভাড়া দেওয়া লাগবে না। নিপুণ ভ্রু কুঁচকে বলল, কেন? ভাই ভাড়া দিয়ে দিছে। নিপুণ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। ওই লোকটা আস্ত পাগল, অসভ্য। রিক্সা চালকের সাথে তর্ক করার শক্তি অবশিষ্ট নেই তার। নীরবে কেচি কেটে তালা খুলে ভেতরে প্রবেশ করল। ক্লান্ত পায়ে যখন উঁচু নিচু সিঁড়ি ভেঙে উপরে উঠছিল, তখন বারংবার তার নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। তার জীবনের সবচেয়ে বড় অকল্পনীয় ঝড় হচ্ছে বিয়ে, তার পরপরই ডিভোর্সের তকমা গায়ে লেগে যাওয়া। ডিভোর্সি তকমার জন্য আশেপাশে মানুষের মুখে কটাক্ষ, বাজে কথা শুনতে শুনতে নিপুণ ক্লান্ত। এই পা, শরীর যেন চলতেই চায় না। তারা যেন মুক্তি চায় বেঁচে থাকার এই কঠিন লড়াইয়ে। দোতলার বাম পাশের পুরানো নীল দরজার সামনে গিয়ে দাঁড়ায় নিপুণ। খটখট শব্দে দরজায় কড়া নাড়ল। কলিং বেল নষ্ট পড়ে আছে অনেকদিন, নতুন করে কলিং বেল লাগানোর সময় হয়ে উঠছে না যেন। প্রতিদিন বাসায় ফিরে দরজার সামনে দাঁড়ালেই কলিং বেলের কথা মনে পড়ে। লাগাবে করেও আবার ভুলে বসে। নিপুণের ভাবনার মাঝে দুই পাটের নীল দরজাটা খুলে দাঁড়ায় নিপুণের ছোট ভাই নিশাত। নিপুণের ছোট্ট জীবনটা নিশাতকে ঘিরে। নিশাত ছাড়া এই জগতে তার আপন কেউ নেই, থাকলেও তারা আপনের কাতারে পড়ে না। নিপুণ জুতা খুলে ভেতরে প্রবেশ করতে করতে নিশাতকে শাসিয়ে বলল, কতবার বলেছি দরজা খোলার আগে জিজ্ঞেস করে নিবি কে এসেছে। নিশাত এতে মুচকি হেসে বলল, এই সময় তুমি ছাড়া আর কেউ আসবে না, তা আমি ভালো করেই জানি আপা। আর বারান্দা দিয়েই তোমাকে দেখেছিলাম রিক্সা থেকে নামতে। নিপুণ আর কিছু বলল না, সোজা নিজের ঘরে চলে গেল। ভেজা শাড়ি পাল্টে ঘরের জামা পরে আগেই চলে গেল রান্না বসাতে। আজকে বৃষ্টির জন্য আসতে দেরি হয়ে গেছে। অন্যান্য দিন সন্ধ্যার মধ্যে সে চলে আসে। না জানি নিশাত কতক্ষণ খালি পেটে রয়েছে। নিপুণ রান্না বসাতে বসাতে নিশাতকে হাঁক ছেড়ে ডেকে বলল, কিছু খেয়েছিস নিশাত? ভেতর থেকে নিশাতের গলা শোনা গেল, হ্যাঁ আপা। বিস্কুট খেয়েছি, বাইরে থেকেও চা খেয়ে এসেছিলাম। নিপুণ আর কিছু বলল না, দ্রুত হাতে রান্নাটা সেরে নেয়। আজকে ভাই বোন বেশ তাড়াতাড়ি রাতের খাবার সেরে ফেলল। খাওয়া শেষ করে নিপুণ বসলো ল্যাপটপ নিয়ে, আর নিশাত বসলো বই খাতা নিয়ে। নিশাত এবার এসএসসি পরীক্ষা দিবে। 1 মাস বাদেই নিশাতের পরীক্ষা। এজন্য নিপুণ যতটা সম্ভব সময় পায় নিশাতকে নিজে পড়ানোর চেষ্টা করে। নিপুণ প্রায় প্রতিদিন রাতেই রিপোর্ট লিখতে বসে। নিপুণ সাংবাদিকতার রিপোর্টিং বিভাগে চাকরি করে। এটাকে প্রায় অনলাইন মিডিয়ায় বলা হয়। মাস 2 হলো এই চাকরিতে ঢুকেছে সে। রিপোর্ট লেখার ফাঁকে ফাঁকে নিশাতের পড়ার ব্যাপারটাও সে দেখে। নিপুণ বিরতিহীন টপাটপ ল্যাপটপের কি চাপতে চাপতে নিশাতকে বলল, কতখানি পড়া আগিয়েছ? নিশাত তাকে আপডেট করল। নিপুণের নজর তখনও ল্যাপটপের স্ক্রিনে স্থির। রাত 12:30 অবধি কাজ চলল।
নিপুণ নিশাদকে তার রুমে পাঠিয়ে দিয়ে নিজেও লাইট নিভিয়ে বিছানায় ক্লান্ত গা এলিয়ে দেয়। তবে তার আগে একবার বারান্দার দরজা চেক করে নিয়েছে সে। পুরান আমলের জীর্ণ শীর্ণ 3 তলা বাড়ি এটা। সে আমলের হওয়ায় বারান্দাগুলো একদম খোলা, কোনো রকম গ্রিলের ব্যবস্থা নেই। তাই নিজের সুরক্ষার দিকে একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। নিপুণ অন্ধকারে শূন্য নজরে চেয়ে জীবনের খাতা খুলে নিল। একে একে জীবনের হিসাব নিকাশ করতে লাগলো, যা নিপুণের প্রতিদিনকার স্বভাব। জীবনের হিসাব মেলাতে গিয়ে অপ্রাপ্তির হিসেবটাই বেশি হলো। শেষ কী নিয়ে তার জীবন প্রাপ্তির রঙে রঙিন ছিল তার জানা নেই। নিপুণ মাঝে মধ্যেই ভাবে, এত অপ্রাপ্তি ঘিরে কি করে সে বেঁচে আছে? নিশাতের জন্য? হাবিজাবি ভাবতে ভাবতে নিপুণের ক্লান্ত চোখে একসময় ঘুম নেমে এলো। সকালের আকাশে মেঘেদের বিচরণ, রাস্তাঘাট তখনও ভেজা, জায়গায় জায়গায় অল্প বিস্তর পানি জমেছে, সেগুলো আবার শুকিয়ে যাবার পথে। খুব করে বোঝা যাচ্ছে ভোরের দিকে বৃষ্টি হয়েছিল। বৃষ্টির রেশ এখনো আকাশের বুক থেকে কাটেনি। নিপুণ চুলের খোপা করতে করতে বারান্দার দুপাটের দরজাটা খুলে দিল। দরজা খুলতে হুড়মুড়িয়ে শীতল হাওয়া প্রবেশ করল, তা নিপুণকেও ছুঁয়ে দিল। মুক্ত বাতাসে নিপুণ চোখ বুজে নিঃশ্বাস নিল। পর মুহূর্তেই দেয়াল ঘড়িতে চোখ বুলিয়ে তৈরি হতে চলে যায়। এখন সে বাজারে যাবে। ঘরে বাজার সদাই প্রায় শেষের দিকে। একবার নিশাতের ঘরে উকি দিয়েই সদর দরজার দিকে চলে গেল। হাতে জুতো নিয়ে দরজা খুলতেই দেখল দরজার সাথে ঝোলানো তাজা গোলাপ এবং রজনীগন্ধা ফুল। ফুলের সাথে একটা ছোট চিরকুট। ফুলের শখ কিংবা ফুলের প্রতি দুর্বলতা নেই এমন মেয়ে খুঁজলে খুব কমই পাওয়া যাবে। নিপুণ আনমনে ফুলগুলো ছুঁয়ে হাতে নিয়ে নিল। চিরকুটটা হাতে লাগতেই সেটার ভাঁজ খুলে নিপুণ গোটা গোটা অক্ষরে নজর বুলালো। প্রথমত, লেখা মোটেও গোছানো নয়। হাতের লেখার প্রতি যে একরাশ অযত্ন, সেটা লেখাতে নজর বুলিয়েই বোঝা গেল। চিরকুটে লেখা, শুনেছি ভালোবাসা প্রকাশ করতে চাইলে ফুল দিয়ে প্রেমিকার মন জিতে নিতে হয়। তাই 7 সকালে শাহবাগ চলে গিয়েছিলাম বৃষ্টি ভেজা তাজা ফুল আনতে। খুব যত্নের সাথে এনেছি, একটা আঁচড়ও কাটতে দেয়নি ফুলে। এই যত্নের বদলে কি এক মুঠো ভালোবাসা পেতে পারি? গরম মেজাজি নিপুণ এক ব্যাগ বাজার নিয়ে বের হতেই দেখতে পেল কিছুটা দূরে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সুপ্ত। চোখ মুখ ফুলে কিছুটা লাল হয়ে আছে, যেন ঘুম থেকে উঠে সোজা এখানে এসেছে। নিপুণ সুপ্তর দিক থেকে নজর সরিয়ে নিষ্পতা হাঁটা ধরল। সুপ্ত শাহবাগ থেকে ফিরেছে 8টা নাগাদ। মিনহাজ সাহেব ফজরের সময় তার ঘুম ছুটিয়ে দিয়েছিল। নামাজ শেষে মসজিদ থেকে বের হতেই দেখে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিকে আনমনে চেয়ে থাকার সময় হঠাৎ তার মাথায় শাহবাগ যাওয়ার ভূত চেপেছিল। বাবাকে ছাতার সাথে বাড়ি পাঠিয়ে দীপককে কল করে মসজিদের সামনে আনায়। গুম চোখে দীপকও ছুটতে ছুটতে এসে ব্যস্ত কণ্ঠে বলেছিল, কিরে, ইমার্জেন্সি ডাকলি কেন? সুপ্ত তখন বলেছিল, শাহবাগ যাব ফুল আনতে, চল। দীপকের তখন পুরো জন্মের রাগ একসাথে জড়ো হয়েছিল সুপ্তকে ঝাড়ার জন্য। শালা ফুল কিনতে যাওয়ার জন্য দীপকের এত স্বাদের ঘুমে জল ঢেলে দিল। ফুল আনা কোনো ইমার্জেন্সি কাজের মধ্যে পড়ে? দীপকের ইচ্ছে হচ্ছিল বড়সড় পাথর দিয়ে সুপ্তার মাথা ফাটিয়ে দিতে। দীপক অবশ্য থামেনি। পুরোটা পথ সুপ্তকে সে বকেই গেছে। আর সুপ্ত, সে তো যেন কোনো কথা কানেই নেয়নি। ময়লা ঝাড়ার মতো করে দীপককে এড়িয়ে গেছে। ফেরার পর সুপ্ত বাসায় গিয়ে ঘুম দিয়েছিল, আর দীপক মুখ ভার করে রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে। তার চোখে এই বেলায় আর ঘুম ধরা দিল না। হাঁটা চলার মাঝেই দীপক নিপুণকে দেখতে পেয়েছিল বাজারে যেতে। তখনই দীপক নিজের মনের ঝাল পুরো দমে মেটানোর পরিকল্পনা পেল। সুপ্তকে কল দিয়ে বাজেভাবে তার কাঁচা ঘুম ভেঙে দেয়। সুপ্ত যখন ঘুম ভাঙার অপরাধে দীপককে গালি দিল, তখন দীপক যেন সমস্ত জগতের শান্তি নিজের ভেতর খুঁজে পেল। গালির চাইতে কারো ঘুম ভাঙানোর মতো পৈশাচিক আনন্দ আর কী বা হতে পারে। সুপ্ত চটেছিল বেশ। পরপর 2বার তার ঘুমে ব্যাঘাত ঘটেছে।
দীপক অবশ্য বেশি সময় নেয়নি সুপ্তকে নিপুণের ব্যাপারে জানাতে। সুপ্ত নিপুণের কথা শুনে দমে যায়। ছুটতে ছুটতে চলে আসে বাজারের সামনে। সুপ্তর উস্কো খুস্কো অবস্থা দেখে দীপক পেটে হাত চেপে হাসছিল। প্রেমে পড়লে বীরের মতো পুরুষরাও বেড়াল বনে যায়। প্রেমের কতটা শক্তি যে একজন কঠিন মানুষকে সরল করে ফেলে। নিপুণ সুপ্তর পাশ কেটে যেতে নিতে সুপ্ত তাকে শুনিয়ে বলল, একজনকে জানাচ্ছি শুভ সকাল। তাকে রোদহীন ম্লান দিনে সুন্দর লাগছে। নিপুণের পা থমকে যায় সুপ্তর কথা শুনে। কথাটা যে তাকে বলা হয়েছে তা নিপুণ হাড়ে হাড়ে বুঝে নিয়েছে। সে পিছ ফিরে সুপ্তর দিকে তাকালো। সুপ্তের ফোলা চোখ তখনও নিপুণের দিকে। নিপুণ চাইতেই সুপ্ত খোলা এক হাসি দিল। নিপুণ বলে ওঠে, সমস্যা কি আপনার? সুপ্ত অবাক হওয়ার ভান ধরল। বলল, আমার সমস্যা? কিসের? কোথায়? তাহলে প্রথমে ফুল, আবার এখন আমাকে উদ্দেশ্য করে কথা বলা, এসব কি? ফুল আমি দিয়েছি, এটা ঠিক, তবে আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলেছি, এর প্রমাণ কি? দীপক, আমি রিপোর্টার ম্যামকে কিছু বলেছি? দীপক হ্যাবলার মতো চেয়েছিল সুপ্তর দিকে। হ্যাঁ না কিছুই বলল না। তা দেখে সুপ্ত বলল, যা বাদ দে, তুই তো থাকিস স্বর্ণ খেয়ালে। নিপুণ, তুমি চাইলে ফ্রিতে তোমার বাড়ি অবধি বাজারের ব্যাগ পৌঁছে দিতে পারি। নিপুণ এতে কিরমিট চোখে তাকালো সুপ্তর দিকে। দাঁতে দাঁত চেপে বলল, আপনার মতো মানুষের থেকে উপকার পাওয়ার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। নিপুণ চলে যেতে নিলে সুপ্ত পিছু ডাক দিয়ে বলল, আমি কিন্তু থ্যাংক ইউ পাওনা আছি। নিপুণ থেমে পিছে ফিরে ভ্রু কুঁচকে তাকায়। সুপ্ত কিছু বলতে নিলে নিপুণ এবার আর না দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে চলে যায়। নিপুণের সুপ্তকে এড়িয়ে চলা দেখে দীপক বলল, তোকে তো পাত্তাই দেয় না। সুপ্ত এক মনে নিপুণের যাওয়ার পানে চেত আনমনে বলল, এজন্যই তো তাকে ভালোবাসি। ডিভোর্সি মেয়ে তো তুই ডিজার্ভ করিস না সুপ্ত। সুপ্ত এবার চোখ লাল করে তাকালো দীপকের দিকে। সুপ্তের রাগ দেখে দীপক দমে গেল। সুপ্তের সামনে কিছুতেই ডিভোর্সি শব্দটা উচ্চারণ করা যায় না। সুপ্ত দাঁতে দাঁত চেপে বলল, আর কখনো যাতে তোর মুখে শব্দ না শুনি। সুপ্ত থেমে আবার বলল, আজকে পার্টি অফিসে কোনো ঝামেলা নেই, এজন্য 12:30টার আগে ভুলেও কল দিবি না। এবার কল করলে তোর হাতের ফোন ভাঙাচোরা অবস্থায় পাবি। গুড নাইট। সুপ্তের পুরো নাম মাহাদি আরাব সুপ্ত। বাবা মায়ের দ্বিতীয় সন্তান সে। বাবা মিনহাজ সাহেব ব্যবসায়ী এবং তাদের থানার এক স্কুলের কমিটিতে আছে। সুপ্তের বড় ভাই মাহমুদ বিবাহিত, এখন অন্যত্র থাকছে চাকরির সুবাদে। মাহমুদ শুরু থেকেই কিছুটা ভীত এবং শান্তিপ্রিয় মানুষ, আর সুপ্ত একদমই মাহমুদের বিপরীত। সে চরম ঝামেলা করার অদম্য সাহস নিয়ে জন্মিয়েছে। ঝামেলা, মাত্রাতিরিক্ত সাহস আর মুখ চালানোতে ভীষণ পটু সে। সুপ্ত চাকরি ব্যবসার প্রতি ভীষণ উদাসীন। তবে উদাসীন ছেলেটার একটি স্বপ্ন ছিল, রাজনীতি করার। এজন্য ছাত্র বয়স থেকে সে রাজনীতির সাথে এক প্রকার আঠার মতো লেগে আছে। মিনহাজ সাহেব একজন সৎ, শান্ত, নিষ্ঠাবান মানুষ হিসেবে এলাকার মানুষের কাছে পরিচিত। কিন্তু এই শান্ত মানুষের ঘরে অসংখ্য বিচার এসেছে ছোট ছেলের নামে। সুপ্ত বরাবরই অবাধ্য, চঞ্চল স্বভাবের ছেলে। তার মধ্যে আলাদা এক তেজ ছিল, যেই তেজের তীক্ষ্ণ ছায়াও কেউ মারাতে পারত না। মিনহাজ সাহেব যা অপছন্দ করেন সেটাই সুপ্ত আজীবন করে গেছে। আবার রাজনীতি বিষয়টাও তিনি ভীষণ অপছন্দ করেন। যতদিনে ছেলের ব্যাপারটা কানে আসলো ততদিনে ঘটনা বহুদূর গড়িয়ে গেছে। সুপ্তকে মেরে ঘরে আটকেও দমিয়ে রাখা যাচ্ছিল না। শেষমেশ মিনহাজ সাহেবের দেয়ালে পিঠ থেকে যায়। ছেলে যে চতুর, বেপথে চলে যাবে সেই ভয়ও তাকে নাড়া দিচ্ছিল। এজন্য এক প্রকার বাধ্য হয়ে মেনে নিলেন, সঙ্গে এমন কিছু শর্ত জুড়ে দিলেন যা সুপ্তের জন্য পালন করা খুবই কঠিন। তবুও সুপ্ত সেসব শর্ত দাঁতে দাঁত চেপে মেনে নিল। কিন্তু একটা শর্ত সে কিছুতেই মানতে চায় না, ওই যে মারপিটের ব্যাপারটা। তার ভাষ্য মতে মারপিট না করলে তাকে কেউ ভয় পাবে না। ভয় না পেলে রাজনীতি করে কী লাভ? রাজনীতির মজাটা তো ওই ভয়ে আটকে আছে।
তখন মিনহাজ সাহেব রেগে বলেছিলেন, মজা না লাগলে করবে না রাজনীতি, তাও মারপিট বন্ধ। সুপ্ত তখন মুখ ভার করে বলেছিল, আচ্ছা ঠিক আছে, কাউকে মারলে তার ব্যথায় মলম দিয়ে দিব, তাতে চলবে? সুপ্তের এহেম কথায় মিনহাজ সাহেব হতভম্ব হয়ে গিয়েছিলেন। সেই থেকে মিনহাজ সাহেব সুপ্তের সাথে ঠিকভাবে কথা বললেন না, যতটা সম্ভব এড়িয়ে চলেন। সুপ্ত দীপককে বলেছিল যেন কল না করে, সেখানে সুপ্ত নিজেই দীপককে কল করল। দীপক কিছুটা চমকে গিয়ে কল রিসিভ করল। হ্যাঁ বল, জানোয়ারগুলারে খুঁজে পাইছিস? বিকালের মধ্যে খবর পেয়ে যাব। বিকাল কেন? ঘুম থেকে উঠে ওদের আপডেট চাই। যেখানেই দেখবি মেরে হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে আসবি। তবে হ্যাঁ, হাত পা যাতে ভালোভাবে ভাঙে। আমি 3-4 মাস ওদের হাসপাতালে পড়ে থাকতে দেখতে চাই। গট ইট। সুপ্তের কথা শুনে দীপক শুধু অবাক হয়। আজ অবধি সুপ্ত যতবার মারার আদেশ দিয়েছে ততবারই সুপ্ত ওদের ব্যথায় মলমেরও ব্যবস্থা করে দিয়েছে। এত অদ্ভুত কেন এই সুপ্ত? এই সুপ্তকে পড়া ভীষণ কঠিন। নিশাদকে কোচিংয়ে পাঠিয়ে নিপুণ তড়িঘড়ি করে নিজের অফিসের দিকে ছুটেছে। আইডি কার্ডটা কোনো রকমে নিজের গলায় ঝুলিয়ে অফিসের লিফটের সামনে গিয়ে দাঁড়ায়। এই বিল্ডিংটার 5 এবং 6 তলা মিলিয়ে নিপুণের অফিস। অফিসে প্রবেশ করতেই নিপুণ ম্যানেজারের থেকে বেশ কিছু কড়া কথা শুনল। ম্যানেজার দেরি করে অফিস আসা পছন্দ করেন না। নিপুণ দাঁতে দাঁত চেপে ম্যানেজারের কথাগুলো শুনে তাকে সরি বলল এবং জানালো সে আর দেরি করে আসবে না। সেদিনের মতো নিপুণ কড়া কথা শোনার পালা শেষ হলো। নিজের ডেস্কে গিয়ে বসতেই নিপুণের পাশের ডেস্কে বসা কলিগ রিয়া নিপুণকে ফিসফিস করে বলল, বুড়োটারে মনে হয় বউ খেতে দেয় না, এজন্য বাড়ির রাগ এখানে আমাদের ওপর এসে ঝাড়ে। বজ্জাত লোক। রিয়ার কথা শুনে নিপুণের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। স্কুলে পড়াকালীন সময়ে যখন পরীক্ষা থাকতো তখন কোনো স্যার গার্ড বেশি দিলেই সহপাঠীরা নিজেদের মধ্যে বলতো, স্যার মনে হয় বাসা থেকে ঝামেলা করে এসেছে, এজন্যই আমাদের ওপর এমন রাগ ঝেড়েছে। নিপুণ তখনও নীরব শ্রোতা ছিল, এখনও আছে। সে রিয়ার কথা এড়িয়ে বলল, বাদ দাও এসব, রিয়া নিজের কাজ দেখো। রিয়া মুখ বাঁকিয়ে নিজের মনিটরের স্ক্রিনে নজর স্থির করল। নিপুণের আজ নিঃশ্বাস নেওয়ার সময় তেমন হলো না। নিত্যদিনের চাইতো আজ বেশি কাজ পড়েছে তার। এর কারণ হয়তো অফিস দেরি করে আসা। এই 5 তলায় মোট 4 ডিপার্টমেন্ট কাজ করে। উপরে বাকি ডিপার্টমেন্ট সহ খবর প্রচারের শুটিং স্পট রয়েছে। লাঞ্চের সময় আজ নিপুণ কাজ করেছিল। এমন সময় তার স্থির ফোন ভাইব্রেশন করে ওঠে। নিপুণ ব্যস্ত হাতে টাইপিংয়ের ফাঁকে এক পলক তাকালো ফোনের স্ক্রিনে। নিশাত কল করেছে। নিশাতের কল দেখে নিপুণ ব্রু কুঁচকালো। এই সময়ে নিশাত তো কখনো কল করে না। নিপুণ টাইপিং থামিয়ে নিশাতের কল রিসিভ করলো। হ্যাঁ নিশাত, বল। বাবা কল করেছিল আপা। বাবার কথা শুনে নিপুণের মুখে যেমন আতঙ্ক ফুটে ওঠে তেমনি গাম্ভীর্য। ভারী গলায় নিপুণ বলল, তো বাড়ির ঠিকানা চাইছিল। বাবার কথা শোনার পর থেকে নিপুণ কেমন অন্যমনস্ক, চুপসে গিয়েছে। কাজ ছাড়া কলিগদের সাথে এমনিতেও তেমন কথা বলে না, কিন্তু আজ কাজের কথা হুহা নাতে সেরেছে। নিশাত কল করেনি এরপর। নিপুণ বিকালে অফিস থেকে বেরিয়ে গেছে। কাজ আজ তুলনামূলক বেশি থাকা সত্ত্বেও কাজ সময়ের আগে শেষ করে ফেলেছে। সঙ্গে যতটুকু কাজ বাকি ছিল সেগুলো বাসায় করে নিবে। বাসে উঠে 2 সিট একসাথে খালি পেল নিপুণ। তাই সে দ্রুত জানালার সিটটা দখল করে নিল। ক্লান্ত মুখে একটু দমকা হাওয়া ছুঁয়ে দিলেই নিপুণ বড্ড স্বস্তি অনুভব করে। জানালার কাঁচটা টেনে খুলতে হুড়মুড়িয়ে বাতাস ছুঁয়ে যায় তাকে। ব্যাগ থেকে বোতল বের করে পানি কয়েক ঢোক গিলতেই নিপুণ অনুভব করল তার পাশে কেউ বসেছে। নিপুণ মুখে পানি নিয়ে পাশে ঘুরে তাকাতেই দেখল পাশে সুপ্ত বসে আছে। সুপ্তকে দেখে অসাবধানতা বশত নিপুণের গলায় পানি কিছুটা আটকে যায়, যার ফলস্বরূপ মুখে থাকা সব পানি সুপ্তের মুখে গিয়ে ছিটকালো।
সুপ্ত সঙ্গে সঙ্গে চোখ বুজে ফেলেছে অধর জোড়া চেপে। পরপরই কানে ভেসে আসলো অট্টহাসির শব্দ। এরকম এক বাজে পরিস্থিতি তৈরি হয়ে যাবে নিপুণ কল্পনাও করতে পারেনি। সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে রুমালটা বের করে সুপ্তর হাতে ধরিয়ে দিয়ে বলল, আমি অত্যন্ত দুঃখিত, এরকমটা হবে সত্যিই বুঝতে পারিনি। নিপুণের তখনও থেমে থেমে কাশি হচ্ছে। সুপ্ত দাঁতে দাঁত চেপে সহ্য করে নেয়, কিংবা অনাকাঙ্ক্ষিতভাবে নিপুণের হাতের স্পর্শ পেয়ে সুপ্ত গলে যায়। সে সুন্দর করে রুমালটা দিয়ে নিজের মুখ মুছে নেয়। দীপকও বাসে উঠেছিল। সুপ্তের এ অবস্থা দেখে সেই ফিক করে হেসে দিয়েছিল। হাসতে হাসতে নিজ মনে বলল, আহারে বেচারা, প্রেম করতে গিয়ে যে কত কিছু সহ্য করতে হয়। সত্যি বস, তো দারুণ ধৈর্য। সুপ্ত মুখ মুছে রুমালটা নিজের কাছে নিয়ে বলল, এত বড় অকাজের জন্য রুমালটা আজ থেকে আমার হলো। সুপ্তের একথা শুনে নিপুণের মুখ থেকে দুঃখী ভাব উড়ে গেল। সে বোধহয় ভুলে গেছিল তার পাশে বসা লোকটি মোটো সাধারণ ধাঁচের কেউ নয়। নিপুণ ব্রুকুসকে বলল, রুমাল দিয়ে কি করবেন? ভালোবাসার জিনিস যত্ন করে আগলে রাখব। রুমালটা এই মুহূর্তে আমার ভালোবাসা চাচ্ছে। ভালোবাসা দিতে আমি আবার কৃপণতা করি না। নিপুণের কুঁচকানো ভ্রু আরও কুঁচকে যায়। বিরক্তির শব্দ করে জানালার দিকে মুখ ফেরালো। মিনমিন করে বলল, অসভ্য। কিন্তু আমি তো সভ্য। অসভ্যতা আমি কবে করলাম তোমার সাথে? নিপুণ চরম বিরক্ত হলো। আফসোস করলো কেন একে সরি বলল। পানি ফেলেছে, ভালোই তো হয়েছিল। এখন যেন একদম মাথায় চড়ে আছে। নিপুণ দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাকবেন প্লিজ, আপনার আজে বাজে কথা শুনে মাথা ধরেছে। সুপ্ত অল্প করে হাসল। নিপুণকে বিরক্ত করতে তার ভীষণ ভালো লাগে। পাশাপাশি বসেও কম আনন্দ হচ্ছে না তার। সুপ্ত নিপুণের কানের কিছুটা কাছাকাছি মুখ নিয়ে আস্তে করে বলল, টিপে দিব? নিপুণ গরম চোখে তাকালো। বাস এতক্ষণে ছেড়ে দিয়েছে। সুপ্ত আর জ্বালালো না নিপুণকে। সুপ্ত বাসের বাইরে থেকে দেখেছিল নিপুণের মলিন মুখ। এজন্য জেনে শুনে বাসে উঠেছে সে। এখন নিপুণ রাগের চোটে যেন ভুলে বসেছে মন খারাপের কথা। যাক, এতেই সুপ্তের স্বস্তি। কিছু দূর যেতেই সুপ্ত আবার মুখ খুলল, নিপুণ, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। নিপুণ ব্রুকুসকে তাকায় সুপ্তের দিকে। সুপ্তে হেসে বলল, সদর হাসপাতালে 4 জন নতুন ছাগল ভর্তি হয়েছে। প্রত্যেকের হাত পা ভাঙা। ছাগলদের সুন্দর রূপে দেখে আসতে চাইলে যেতে পারো। নিপুণের চোখ কপালে উঠে গেল সুপ্তের কথা শুনে। 4 জন ছাগল আর গতকাল রাতে সুপ্তের দেওয়া হুমকি, সব যেন নিপুণের কাছে পরিষ্কার হয়ে গেল। পর মুহূর্তেই নিপুণের চোখ মুখে আতঙ্ক ফুটে ওঠে। অস্ফুট স্বরে বলল, আপনি কি পাগল? ভালো কাজ করতে পাগল হওয়ার প্রয়োজন হয়? মারামারি ভালো কাজ? অত্যন্ত খারাপ না। মেরে যদি খারাপগুলোকে সোজা করা যায় তাহলে ক্ষতি কি? এছাড়া আমি ভবিষ্যৎ রাজনীতিবিদ বলে কথা। আমারও তো সমাজসেবার কথা চিন্তা করা উচিত, তাই না? এটাকে সমাজসেবা বলে নাকি সমাজকে উস্কে দেওয়া বলে? সুপ্ত অকপটে বলল, সমাজসেবা। খারাপকে ভালো করার জন্য আইনি ব্যবস্থা আছে। সুপ্ত চোখ ছোট ছোট করে বলল, আমারও আইন আছে, নিজস্ব আইন। নিপুণ আর কথা বাড়ায় না। এই লোকের সাথে কথা বললে কথা খামাকা বাড়বে। নিপুণ আবারও বাইরে নজর ফেরালো। কেন যেন তার ভেতর সেরকম খারাপ লাগা কাজ করছে না। গতকাল যারা বাজে ব্যবহার করছিল তাদের একটা শাস্তি অন্তত দরকার ছিল। নিপুণ এতটা উদার মনের কেউ নয় যে অন্যায়কারীকে নিয়ে চিন্তা করবে বা তাদের মাফ করে দিবে। সে শুধু শান্তিপ্রিয় মানুষ হিসেবে ঝামেলাহীন থাকতে চায়। কোনো রকম ঝামেলায় জড়াতে চায় না, এটাই শুধু তার ভয়, এছাড়া আর কিছু না। তবে সুপ্তকে যতটুকু চিনেছে সে সহজে নিপুণের কথা সবার সামনে আনবে না। নিপুণের হঠাৎ মনে পড়ে যায় সেদিনের ঘটনা, যেদিন সুপ্তকে সে চর মেরে বসেছিল। সেই বোকামির কথা ভাবতেই নিপুণ দীর্ঘশ্বাস ফেলল। নিপুণ বাড়ি ফিরতেই দেখল নিশাদ দরজা খুলে সিঁড়ির আশেপাশে পায়চারি করছে, যেন সে নিপুণেরই অপেক্ষা করছিল।
নিশাত তাকে দেখে খুশি হয়ে যায়। নিপুণ এক পলক ভাইয়ের দিকে তাকিয়ে দরজার সামনে দাঁড়িয়ে জুতো খুলে নেয়। ভেতরে প্রবেশ করতে করতে নিশাতের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার নিশাত, আজ এত খুশি খুশি লাগছে যে? বলবো, তার আগে ফ্রেশ হয়ে আসো। নিপুণ ফ্রেশ হতে চলে যায়। সন্ধ্যার জন্য হালকা পাতলা নাস্তা বানাতে হবে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসতেই নিপুণ দেখল 2 বাটি নুডলস তার টেবিলের ওপর রাখা। নিশাত তার পাশে অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে দাঁড়িয়ে। নিপুণ অবাক হয়ে বলল, কে দিল নুডলস? নিশাত মুচকি হাসে, আমি বানিয়েছি আপা। তুমি যেভাবে কল কেটে দিলে তাতে মনে হচ্ছিল তুমি মন খারাপ করেছ, তাই ভাবলাম তোমাকে একটু খুশি করা যাক। ইভানের বড় ভাই দারুণ নুডলস বানাতে পারে, আমাদের একদিন খাইয়েছিল, তার কাছে শিখে নিয়েছে। আর ইউটিউবেও কিছু রেসিপি দেখেছে। এখন খেয়ে দেখো তো কেমন লেগেছে। উত্তেজনায় নিজেই টেস্ট করতে ভুলে গেছে। নিপুণ নির্বাক হয়ে চেয়ে রইল ভাইটার দিকে। তার এই নিশাত যে বড় হয়ে গেছে তা তো সে খেয়ালই করেনি। ভাই এখন বড় বোনের হাসি খুশির দিকটা খেয়াল রাখছে। সে কিসে খুশি, কিসে রাগ হতে পারে সেটাও ভাবে। নিপুণের চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। ইচ্ছে করছে ভাইটাকে জড়িয়ে ধরে বলতে, তুই জগতের সবচেয়ে আদুরে ভাই নিশাত। ভাই বোনের সম্পর্কটা খুব স্নিগ্ধ, সুন্দর হয়। এখানে যেমন ঝগড়াঝাটি মারপিট আছে, তেমনি রয়েছে অন্তহীন ভালোবাসা, যা কেউ কেউ প্রকাশ করে, আবার কেউ কেউ গোপন করে রাখে। নিপুণের চোখ মুখে তৃপ্তি ফুটে ওঠে। ভাইকে নিয়ে বিছানায় বসে বলল, একসাথে খাবো চল। দুজন একসাথে খেতে বসেছে ঠিকই, তবে নিশাতের অনুরোধে নুডলস প্রথমে মুখে পুরল নিপুণ। নিশাত তখনও আগ্রহের সাথে নিপুণের মুখের দিকে চেয়ে। নিশাত বলল, অনেস্ট রিভিউ দিবা আপা। আমি জানি কেউই প্রথম ধাক্কায় ভালো রান্না করতে পারে না, সেখানে তো আমি নিতান্তই ছেলে মানুষ। নিপুণ ফিক করে হেসে দিল। হাসি বজায় রেখে বলল, ঝালটা বেশি হয়েছে, আর লবণও পরিমাণ মতো হয়নি। নিশাতের মুখ ভার হয়ে গেল। মিনমিন করে বলল, ঝালের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু ইউটিউব, ইবানের ভাই সবাই বলেছে স্বাদ মতো লবণ দিতে। এখন তুমিই বলো আপা, প্রথম রান্নায় আমি কেমনে বুঝবো লবণ কতটুকু লাগে? এদের কি কমন সেন্স নাই? নিপুণ আরেক দফা হাসল। নিশাতের গাল টেনে বলল, তবে সব কিছুর মধ্যে একটা বিশেষ আইটেম আছে নুডলসে। নিশাত চোখ জোড়া চকচক করে বলল, সেটা কি আপা? নিপুণ মুচকি হেসে বলল, আমার প্রতি তোর রূপচানো ভালোবাসা। হাসাহাসি আড্ডার মাঝে 2 ভাই বোনের সময় কেটে যায়। নিপুণ চলে যায় রান্না করতে। রান্নার পাশাপাশি সে নিজের কাজগুলো ল্যাপটপে টপাটপ করার চেষ্টা করল। নিশাত পড়তে বসেছে। নিপুণ কি ভেবে নিশাতকে হাঁক ছেড়ে রাখল, নিশাত। নিশাত এক ছুটে রান্নাঘরে চলে আসলো। নিপুণ নিশাতের উপস্থিতি টের পেয়ে রান্নায় মনোযোগ দিয়ে বলল, বাবাকে কি ঠিকানা দিয়েছিস? না না, দেইনি। জোর করেছিল? তোমার নাম্বারও চাইছিল, আমি কিছুই দেইনি। নিপুণ এবার গলা খাদে নামিয়ে বলল, বকা দিয়েছে নিশ্চয়ই। নিশাত শুকনো হেসে বলল, এ আর নতুন কি আপা? যাই হোক, ওনার গালি এখন আর গায়ে মাখি না। তুমিও চিন্তা করো না, সব ঠিক আছে। নিপুণ ফোঁস করে নিঃশ্বাস ফেলল। পুরানো তিক্ত ভয়ঙ্কর অতীত না চাইতো তাকে তাড়া করে বেড়াচ্ছে প্রতিনিয়ত। শারীরিক এবং মানসিক ব্যথায় কাতরে থাকা দিনগুলো মাথায় আসলেই নিপুণের ভয়ে গা হিম হয়ে আসে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অনেক শক্ত মনোবল নিয়ে এখন নিজের জন্য, নিশাতের জন্য লড়াই করে যাচ্ছে সে। এত সহজে নিপুণ সব এলোমেলো হতে দিতে পারে না। নিপুণের আর শক্তি নেই নতুন করে ভেঙে যাওয়ার। একজন মানুষ আর কত ভাঙবে? আঘাতপ্রাপ্ত হবে, তাও কিনা আপন মানুষদের দ্বারা। নিশাত আবার বলল, বাবা বলছিল আমাকেও ফিরে যেতে, কিন্তু সৎ মায়ের সংসারে আমি আর যেতে চাই না আপা। আমি তোমার সাথেই থাকব। নিপুণ আহত নজরে তাকায় ভাইয়ের দিকে। ভাইকে আশ্বস্ত করে বলল, তুই আমার কাছেই থাকবি নিশাত, তোকে আমার থেকে আলাদা হতে দিব না কখনো।
অন্তত ওই লোকের কাছে কখনোই তোকে ফিরতে দিব না, সেই ভরসা রাখ তোর আপার ওপর। রাতে নিপুণ ঘুমানোর প্রস্তুতি নিতে যেতে তার ফোনে টুং করে শব্দ করে উঠল। নিশ্চয়ই কোনো মেসেজ। নিপুণ ফোন চেক করতেই দেখলো একটা ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে পাশাপাশি 2টা বেডে 4 জন ছেলে আহত অবস্থায় পড়ে আছে। ছোট বেডে 2 জনের জায়গা হচ্ছে না বোঝাই যাচ্ছে। মনে হচ্ছে কেউ না কেউ ঠিক পড়ে যাবে। এরকম এক দৃশ্য দেখে নিপুণ কিরকম অভিব্যক্তি প্রকাশ করবে বুঝে উঠতে পারল না। ক্ষণিকার জন্য যেন তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। পরপরই একটা মেসেজ আবারও শব্দের সাথে এলো। নিপুণ চোখ বুলালো মেসেজটার দিকে। সুপ্ত মেসেজে লিখেছে, পকেটে তেমন টাকা নেই বুঝছ, তাই এদের জন্য আরেক জোড়া বেড ভাড়া নিতে পারিনি। এজন্য ভাবলাম একটা বেডেই 2 জন করে ভাগাভাগি করুক, এতে বন্ধুত্বের গভীরতা বাড়বে। জানো, এই দৃশ্যটা বকের বাঁ পাশটায় খুব শান্তি দিচ্ছে। ইচ্ছে করছে ফেসবুকে ছবিটা আপলোড করে বলি, আজকের দিনের সেরা ছবি। ড্যাম। এ কি নিপুণ, তুমি সত্যি সত্যি ছাগলগুলোকে দেখতে হসপিটাল চলে এলে? হাসপাতালের বিরাট বড় কেবিনে সারিবদ্ধভাবে 10টি করে মোট 20টি বেড সাজানো। প্রত্যেক বেডে রোগীরা বিভিন্ন রোগে আক্রান্ত। আজ সকালে একটি দুর্ঘটনায় বেশ কিছু আহত মানুষ হসপিটালে ভর্তি হয়েছে। নিপুণ মূলত আরেকজন রিপোর্টারের সাথে হাসপাতালে এসেছিল সেসব পর্যবেক্ষণ করতে। কাজের ফাঁকে গতকাল রাতের ঘটনা মাথায় এসেছিল তার। সুপ্ত 2 জনকে একই বেডে রাখবে ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না, কারণ যতদূর জানে হাসপাতালে এই ধরনের তেমন নিয়ম নেই। এজন্যই ব্যাপারটা সত্য নাকি মিথ্যে সেটা দেখতেই কলিগ রিপোর্টারের থেকে বিয়োগ হয়েছে সে। তবে এখানে এসে যা দেখল তাতে তার চোখ ছানা বড়া। আসলে একজোড়া বেডে 4 জন চাপাচাপি করে পাশাপাশি শুয়ে। একজন নার্সকে সে জিজ্ঞেস করেছিল এরকম কেন করতে দেওয়া হয়েছে। নার্স জবাব দেয়নি, বরং এড়িয়ে গেছে। এমত অবস্থায় পাশ থেকে সুপ্তের গলা শুনে নিপুণ ভীষণ চমকে যায়। পাশ ফিরে চাইতেই দেখল সুপ্তকে। তবে পোশাকের দিক থেকে আজ তাকে ভিন্ন লাগছে। ধবধবে সাদা পাঞ্জাবি পরেছে সে। পাঞ্জাবির হাতা কোণে অবধি গোটানো। প্রতিদিনের এলোমেলো দেখা চুলগুলো আজ সুন্দরভাবে গোছানো। সবশেষে মুখে কালো মাস্ক। মাস্কের আবরণে সুপ্ত থাকলেও সুপ্তকে চিনতে নিপুণের খুব একটা অসুবিধা হলো না। সুপ্তের নজর প্রতিবারের মতোই ইডিয়েট মার্কা। নিপুণ দাঁতে দাঁত চেপে বলল, আমার আর খেয়ে দিয়ে কাজ নেই, আমি আমার ডিউটিতে আছি, একদম ডিস্টার্ব করবেন না। সুপ্তের চোখ জোড়া হাসলো যেন। সুপ্ত হঠাৎ বুক টান টান করল। মুখভঙ্গিতে গুরুতর ভাব এনে বেশ ভারী গলায় বলল, আমিও ডিউটিতে আছি মিস রিপোর্টার, আপনার লজ্জা করছে না আমার সাথে লাইন মারতে? মেয়েরা যে এমন কেন, সুপুরুষ দেখলেই গায়ের সাথে লাগতে চলে আসে। সুপ্তের এহেম কথা শুনে নিপুণের চোখ কপালে উঠে গেল। বাক্যহারা হয়ে সে চেয়ে রইল সুপ্তের দিকে। এগুলো কোন ধরনের কথা? নিপুণ কখন সুপ্তের গা ঘেঁষল। নিপুণ অস্ফুট স্বরে বলল, মানে? সুপ্তের আর জবাব দেওয়া হলো না। দীপক এসে সুপ্তকে বলল, কিরে কই ছিলি? তোর কথা মতো সবই এনেছি, আয়, আহতদের পরিবার তোর জন্য অপেক্ষা করছে। নিপুণ শুনল দীপকের কথা। সুপ্ত এক পলক নিপুণের দিকে তাকিয়ে দীপকের সাথে চলে গেল। নিপুণ সে ওয়ার্ড থেকে বের হতেই দেখল সুপ্তকে বেশ কিছু সাংবাদিকরা ঘিরে রেখেছে। সুপ্ত মাস্ক খুলে যথাসম্ভব তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে। নিপুণ সাংবাদিকদের মাঝে নিজের 2 জন কলিগকেও দেখতে পেল। হঠাৎ নিপুণকে এসে ধরল রিয়া। রিয়া নিপুণকে দেখে বলল, কোথায় চলে গিয়েছিলে নিপুণ? শামীম ভাইয়া বলল, তুমি তাকেও বলনি। নিপুণ আমতা আমতা করে বলল, আশেপাশেই ছিলাম। রিয়া সেভাবে ঘাটল না নিপুণকে। সামনে মাহাদি আরাব সুপ্ত রয়েছে, এজন্য তার বলা কথাগুলো শোনা বেশ জরুরি। তার কথার উপরেই রিপোর্ট লিখতে হবে। এজন্য রিয়া নিপুণকে টেনে সেদিকেই নিয়ে গেল। সুপ্তের মুখভঙ্গি অস্বাভাবিক গম্ভীর।
তার এই গম্ভীর ব্যক্তিত্ব নিপুণের কাছে সম্পূর্ণ নতুনই বলা চলে। এই লোক যে সামনের নির্বাচনের জন্য একজন প্রার্থী তা তার চলাফেরা কিংবা তেরা বেঁকা কথাবার্তায় বোঝা দেয়। এই যে এখন কতটা প্রফেশনাল মুডে আছে সে। নিপুণ প্রায় অন্যমনস্ক হয়ে পড়ছে এতে। হঠাৎ এক প্রশ্ন কানে এলো নিপুণের। একজন সাংবাদিক শুধালো, আপনার নির্বাচনের প্রস্তুতি কেমন? নিপুণের কপালে বিরক্তির ভাঁজ পড়ে। এরকম একটা মুহূর্তে এই ধরনের প্রশ্ন? সুপ্ত অবশ্য এই প্রশ্ন এড়িয়ে গেল। সাংবাদিকদের বেশি সময় দিতে পারেনি সে। চলে যাওয়ার আগে ভিড়ের মাঝে নিপুণের ঘামে ভিজে থাকা মুখখানার দিকে এক পলক চেয়ে সে চলে গেল। নিপুণ বিষম খায়। এই ভিড়ের মাঝে সুপ্ত তাকে দেখল কি করে? নিপুণ দুপুর পর্যন্ত হাসপাতালের এদিক ওদিক ছুটল। একসময় কিছুটা সময় পেয়ে হসপিটালের করিডোরে থাকা এক ফাঁকা আসনে গিয়ে বসল। ভীষণ ক্লান্ত সে। সকাল থেকে পেটেও কিছু পড়েনি। নাস্তা তৈরি করে নিশাদকে ডেকে ওঠাতে গিয়ে জরুরি কল এলো। দুর্ঘটনার কথা শুনে তাকে কোনো রকমে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে আসতে হয়েছে। ব্যস্ততার কারণে খাওয়ার মতো সময় হয়নি। এখন পেট জ্বলছে ক্ষুধায়। অতীতে কত খালি পেটে থেকেছে সে। হয়তো সেই থেকে দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাসটা থেকে গিয়েছে। অতীত মাথায় নড়ে চড়ে উঠতেই নিপুণ লম্বা কয়েক নিঃশ্বাস ফেলল। নিপুণের সামনে দিয়ে মানুষজন ব্যস্ত পায়ে চলাচল করছে। এমত অবস্থায় কেউ একজন তার পাশে এসে বসল। নিপুণ পাশ ফিরে চাইতে মাস্ক পরিহিত সুপ্তকে দেখতে পেল। সুপ্ত নিপুণের দিকে এক মনে চেয়ে আছে। নিপুণ অপ্রস্তুত হয়ে আশেপাশে ভীত নজরে তাকালো। সুপ্ত কোন আক্কেলে তার পাশে এসে বসেছে। নিপুণ নিচু গলায় বলল, আপনি এখানে কি করছেন? সুপ্ত নিপুণের প্রশ্নকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, তোমার মুখ এমন শুকিয়ে আছে কেন? কিছু খাওনি? নিপুণ কিছুটা থতমত খেল। সেটা যেন আপনার কাজ কি? আপনি আপনার কাজে যান। সুপ্ত ভ্রুকুসকে বলল, কাজই তো করতে বসেছি, খাবে চলো। একদম না, জোরাজুরি করলে কিন্তু আমি উঠে চলে যাব। বিরক্ত করবেন না প্লিজ। উঠে যেতে গিয়ে যদি হাতে টান খাও তখন কি হবে ভেবে দেখেছ? চারপাশে এত মানুষ দেখলে কি ভাববে বলো তো? সুপ্তের নরম গলার হুমকি শুনে নিপুণ চোখ বড় করে তাকালো। হুমকি দিচ্ছেন? কোথায়? আঙুল বাঁকাতে চাচ্ছিলাম। সোজা আঙুলে ঘি সচরাচর উঠতে চায় না তো? নিপুণ এবার চোখ রাঙালো। সুপ্ত তা তোয়াক্কা না করে কাউকে দিয়ে বিরিয়ানির প্যাকেট আনালো। সেটা নির্দ্বিধায় নিপুণের হাতে ধরিয়ে দিয়ে বলল, হ্যাপি ফুডিং হার্ট। নিপুণ ক্লান্ত হয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরল। এক প্যাকেট বিরিয়ানি নিশাতের হাতে ধরিয়ে দিয়ে নিজের ঘরে চলে যায়। আজ তার রান্না করার শক্তি নেই, এজন্যই খাবার কিনে আনা। নিপুণ ফ্রেশ হয়ে বেরোতেই জানালায় বৃষ্টির অনবরত ফোঁটা পড়ার শব্দ কানে এলো। বিকাল থেকে আকাশ কেমন মেঘলা ছিল। নিপুণ সেসব তোয়াক্কা না করে বিছানায় গায়ে এলিয়ে দিল। ঘুমে জড়িয়ে যাওয়ার আগে নিশাদকে ডেকে বলে দিল তাকে যেন না জাগানো হয়, সে খেয়ে এসেছে। ঘন্টা দুয়েক পর নিপুণ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখনই ফোনের বিরক্তিকর শব্দে বেজে ওঠে। এতে নিপুণের ভ্রু কুঁচকে গেল। ঘুমটা ভাঙতেও বেশি সময় লাগলো না। নিপুণ চোখ বুজে ফোনটা হাতড়ে খুঁজল বালিশের পাশে। কোনো রকমে ফোনটা হাতে নিয়ে পিট করে নামটা দেখে নিল। অফিস থেকে কল। নিপুণ চোখ বুজে কল রিসিভ করলো, সালাম দিল। ওপাশ থেকে বেশ কিছু কাজ এলো। কাজের কথা শুনে নিপুণের না চাইতেও ঘুম কেটে গেল। চোখ কসলাতে কসলাতে উঠে বসলো সে। মাথা ধরে উঠে বসে মিনমিন করে বলল, 11টার আগে রিপোর্ট রেডি হয়ে যাবে স্যার, আমাকে ঘন্টাখানেক সময় দিন। কল কাটতেই নিপুণ দেয়াল ঘড়ির দিকে তাকালো। ড্রিম লাইটের আলোয় দেখল ঘড়ির কাঁটা 9টার কোঠায়। নিপুণ একরাশ বিরক্তি নিয়ে বাথরুম থেকে মুখ ধুয়ে এলো। ঘুমের রেশ কাটাতে রুম থেকে বের হতেই দেখল নিশাত সোফায় এক পা তুলে কার্পেটে শুয়ে মোবাইল দেখছে। নিশাত নিপুণকে দেখতেই সেভাবে শুয়েই বলল, আপা এত জলদি উঠে গেল যে? কাজ আছে, এটুকু বলেই নিপুণ রান্নাঘরে চলে গেল চা বানাতে। চায়ে চুমুক দিতে দিতে সে রুমে চলে গেল। রিয়ার সাথে কলে কথা চালিয়ে যেতে যেতে
সে এক মনে ল্যাপটপে রিপোর্ট লিখল। আজ 11টায় তাদের ফেসবুক চ্যানেল থেকে লাইভ নিউজ টেলিকাস্ট হবে। অনলাইন মিডিয়া হয় এখানে এত আয়োজন নেই। নিপুণ রিপোর্ট লিখতে গিয়ে কিছুটা বিরক্ত হলো। রিপোর্টের একটা অংশ সুপ্তকে নিয়ে। সুপ্ত তাকে যখন বিরিয়ানি ধরিয়ে দিয়ে চলে যায়, নিপুণ তখন চেয়েও বিরিয়ানিটা ফেলে দিতে পারেনি। একসময় খাবারের জন্য সে যেই কষ্ট করেছে, তাতে সে খাবারের মূল্য কত সেটা হারে হারে জানে। তাই তো সুপ্তের ওপর রাগ থাকা সত্ত্বেও খাবারটা ঠিকই খেয়ে নেয়। এই অতিরিক্ত নিপুণের সান্নিধ্যে থাকা সুপ্তকে নিয়ে তার রিপোর্ট লিখতে হবে সেটা সে ভাবেনি কখনো। তাই কপালে বিরক্তির ভাঁজ ফেলে সুপ্তকে ঘিরে লেখা রিপোর্টটি সে সাবমিট করল। ঘণ্টাখানেকের মধ্যে সব ইমেল করে দিতে আবারও ম্যানেজারের কল এলো। গম্ভীর গলায় বলল, আগামীকাল একটু লেটেই সে যেতে পারবে, আর কাল হসপিটালও অন্যরা রিপোর্টের জন্য যাবে। নিপুণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সব গুছিয়ে পুনরায় লাইট নিভিয়ে শুতে আবারও ফোনটা শব্দ করে উঠল। মোবাইল চেক দিতে দেখল সুপ্তের মেসেজ। লিখেছে, ক্লান্ত রিপোর্টারকে এখনও কাজ করছে? এত কাজ কিসের হু? লাইট নিভিয়ে ঘুমাও। ক্লান্তির ছাপ সুন্দরীদের মুখে মানায় না। গুড নাইট হার্ট। নিপুণ এবার রাগের চোটে রিপ্লাই না করলে পারল না। টাইপ করলো, রাত বিরেতে অন্যের ঘরে লাইটের দিকে উকি দেওয়া ভালো না নেতা সাহেব। নিজের চরকায় তেল দিলে বেশি ভালো হয়। কিছুটা সময় নিয়ে সুপ্তের থেকে রিপ্লাই এলো, নেতা সাহেব, তোমার মুখে এই সম্বোধন শুনতে আমি 1000 বার তোমার ঘরে উকি দিতে রাজি। শুধু উকি না, তুমি চাইলে তোমার বাসাতেও পৌঁছে যাব। নেতা সাহেব, শুধু তোমার। নিপুণ। নিপুণ নিজের দোষে নিজেই কপাল চাপড়াল। মোবাইলটা বালিশের পাশে রেখে বিরক্তির সাথে ধ্যাত বলে উঠল। বেশ কয়েকদিন কেটে যায়। নিপুণের দিনগুলো ব্যস্ততায় কাটছে তো, আবার ঝিম ধরে। তবে আলস্য সময় কাটানোর উপায় নেই। সে প্রতিনিয়ত যেভাবে পারছে সেভাবেই ব্যস্ত থাকার চেষ্টা করছে। এই যে আজ ছুটির দিন, বাসায় বসে না থেকে নিশাদকে নিয়ে বের হলো কোথাও ঘোরার উদ্দেশ্যে। তাদের আশেপাশেই ঘোরার জায়গা আছে। সেসব জায়গাতে ঘোরার সিদ্ধান্ত নিয়েছে সে। বিকালের দিকে ফিরে আবার রিপোর্ট লিখতে বসতে হবে। রিকশায় বসে যখন নিপুণ অন্যমনস্ক হয়ে পড়ে, তখন নিশাদ তাকে ঝাঁকায়। নিপুণ চমকে ভাইয়ের দিকে তাকাতে নিশাদ বলল, এসএসসির পর কোথায় পড়ব আপা? তোর সিদ্ধান্ত, তুই ভালো জানবি। নিশাদ কিছুটা নীরব থেকে বলল, আপা। নিপুণ তাকালো নিশাতের দিকে। নিশাদ আমতা আমতা করে বলল, আমার ক্রিকেট পছন্দ অনেক, তো খেলবি, বারণ তো করিনি। নিশাদ দমে গেল। সে ঠিক কি বলতে চাইছে সেটা নিপুণ বুঝেও না বোঝার ভান ধরল। ঘোরাঘুরির এক পর্যায়ে এসে যখন নিশাদ নিপুণের সাথে ছবি তুলছিল, তখন হুট করে নিপুণের পাশে এসে সুপ্ত দাঁড়ায়। নিশাদ তাকে ফোনের স্ক্রিনে দেখে নড়তে চড়তে চাইলে সুপ্ত তাকে থামিয়ে বলল, একদম নড়বে না, ছবি ভালো আসছে, ক্লিক করো। নিপুণ সুপ্তের দিকে অবাক নজরে তাকাতে নিশাদ সুপ্তের কথা মতো ফোনে ক্লিক করলো। ক্লিকটা জোরালো হয়, পরপর ডাবল ক্লিক পড়ে যায়। নিপুণ চোখ রাঙিয়ে বলল, এক্সকিউজ মি। সুপ্ত সোজা নিপুণের চোখের দিকে চেয়ে বলল, জি ম্যাডাম। নিপুণ দাঁতে দাঁত চেপে বলল, আরেকজনের ছবির মাঝে ঢুকে যাওয়া কোন ধরনের ভদ্রতা? এটাকে অভদ্রতা বলে না, অধিকার আদায় করে নেওয়া বলে। নিপুণ কপাল কুঁচকে বলল, আপনি এবং আপনার আজে বাজে কথা। নিশাদ, ছবি ডিলিট কর। নিশাদ এতক্ষণ দুজনকে অবাক হয়ে দেখছিল। নিপুণের কথায় ছবি ডিলিট করে নিলে সুপ্ত বলে ওঠে, নো নিশাদ, আগে ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপ করো, তারপর যা খুশি করিও। নিপুণ এবার নিশাদকে চোখ রাঙিয়ে বলল, খবরদার এরকম কিছু করবি না, দে দেখি আমাকে ফোন। নিপুণ নিশাতের হাত থেকে মোবাইল নেওয়ার আগে সুপ্ত ছো মেরে মোবাইলটা কেড়ে নেয়। একগাল হেসে বলল, সুন্দরীদের এত হাইপার হতে নেই ম্যাডাম, শ্বাসকষ্টের মতো রোগ হয়ে যায়। আমি তো আর ডাক্তার নই যে সারিয়ে দিতে পারবো। বলতে বলতেই সুপ্তের ফোন হঠাৎ টুং শব্দ বেজে ওঠে। এর মানে
তার ছবি আসা সফল হয়েছে। সুপ্ত নিশাতের ফোন ফেরত দিয়ে হাসি মুখে বলল, অন্য একদিন দেখা হবে নিশাত। সুপ্ত চলে গেল, শুধু খেপিয়ে দিয়ে গেল নিপুণকেই। সুপ্তের কাজকর্ম দিন দিন সহ্য সীমানার বাইরে চলে যাচ্ছে। ইচ্ছে তো করছে এখনই গিয়ে এসব কাণ্ড কারখানার রিপোর্টে গিয়ে লিখতে। অ্যাটলিস্ট সবাই সুপ্তর ভালো মানুষের চেহারার ভেতরটাও তো দেখতে পারবে। মিনহাজ সাহেব মিনমিন করে কিছু একটা পড়তে পড়তে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মিনহাজ সাহেবের স্ত্রী সাবিনা সুপ্তের রুম থেকে বেরিয়ে আসলেন। সুপ্তের শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রেখেছেন তিনি। সুপ্ত তার কাজ বাইরের কাউকে দিয়ে করাতে পছন্দ করে না। হয় নিজেই নিজের কাজ করে, নয়তো তার মা তাকে গুছিয়ে দেয়। মিনহাজ সাহেব আর চোখে স্ত্রীকে লক্ষ্য করে সরু গলায় বললেন, নবাব আজ কোথায় গিয়েছে? তার খোঁজখবর জানো? সাবিনা মলিন চোখে তাকালেন স্বামীর দিকে। স্বামী যে তাকে স্পষ্ট খোঁচা দিয়েছেন সেটা তিনি হাড়ে হাড়ে বুঝে নিলেন। সাবিনা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হবে হয়তো আশেপাশে। ওই আশেপাশেই থাকবে আর মারপিট করে বেড়াবে। কোথায় মারপিট করলো ও? করেনি কবে শুনি? তোমার লাই পেয়েই ছেলে এত মাথায় উঠেছে। সাবিনা এবার ব্রুকুসকে বললেন, লাই আমি একা দিলে এত দূর যেত না। আপনার এবং মাহমুদের লাইও পেয়েছে। মিনহাজ সাহেব ভারী গলায় বললেন, আমি কবে লাই দিলাম? ওর কোন কথাটা আমি শুনেছি? না শুনলেও চুপ তো থেকেছেন। এই যে এখন রাজনীতি তো আপনার অনুমতি নিয়েই করছে, তাই না? মিনহাজ সাহেবের মুখভঙ্গি শক্ত হয়ে এলো। স্ত্রীর সাথে প্রসঙ্গে কথা বাড়ায় না। গম্ভীর গলায় বললেন, নবাবজাদাকে কল দিয়ে বলো যেখানেই থাকুক মাগরিবের মধ্যে যাতে মসজিদে থাকে। আমি মসজিদ যাচ্ছি। বলেই মিনহাজ সাহেব উঠে দাঁড়ালেন। সদর দরজার দিকে আগাতে নিলে সাবিনা তাকে থামিয়ে বললেন, কলটা তো আপনিও দিতে পারেন। আর কত ছেলের থেকে মুখ ফিরিয়ে রাখবেন? মিনহাজ জবাব দিল না, দ্রুত বেরিয়ে গেল বাসা থেকে। তখনই রান্নাঘর থেকে ছুটে এলো মাসুদা। হন্তদন্ত গলায় এসে বলল, তরকারিতে লবণ বেশি হয়ে গেছে খালাম্মা। সাবিনা বিরক্তির চোখে তাকালো মাসুদার দিকে। অল্প বয়সী মেয়ে মাসুদা, বয়স খুব সম্ভবত 23-24। বিয়ে করেছিল, কিন্তু তার বর ভালো ছিল না বলে তালাক দিয়েছে। কোনো ছেলে মেয়েও নেই। এভাবেই মানুষের বাড়িতে কাজ করে করে পেট চালায় সে। সাবিনা বিরক্ত গলায় বলল, রান্নাঘরে চলো। মাসুদা সহসা নিষেধ করল, বলল, লবণ আপনিই সামলান খালাম্মা, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির যামু। সাবিনা ব্রুকুসকে বলল, কোথায় সন্ধ্যা হলো? সবে 5:30 বাজে। 6:15 মাগরিবের আজান দিবে। মাসুদা তাও মানল না, বলল, আজকে আপনার বাড়িতে আগে আইসি, তাই আগে আগে আমার সন্ধ্যা হইয়া গেছে। খালুরেও দেখলেন না, মাগরিবের নামাজে যাবে বলে চলে গেল। আমি তো প্রত্যেক দিন তার লগেই বাইরই। মাসুদা থামল, থেমে আবার বলল, আমি জায়গা খালাম্মা, কালকা আবার আমু। মাসুদা কোমর দুলিয়ে সাবিনার গায়ে একরাশ আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল। সাবিনা মিনমিন করে বলল, ফাঁকিবাজ মেয়ে। আগামীকাল থেকে মাহমুদের বাবাকে মাগরিবের নামাজের 10 মিনিট আগে বাসা থেকে বের হতে বলবো। আজকের যুগে কাজের লোক পাওয়া খুবই মুশকিল। মাসুদা কয়েক বাড়িতে কাজ করে, তাদের বাড়িতে আসে, তবুও কাজে ফাঁকিবাজি করে। সাবিনা একদিনও মাসুদার হাতে কাজ দিয়ে নিশ্চিন্তে বসতে পারেনি। সবসময় মাসুদার সাথে থেকে তাকে ধরে ধরে কাজ করাতে হয়। এসব ব্যাপারে সাবিনা যেমন বিরক্ত তেমনই ক্লান্ত। আর কত একা হাতে সংসার সামলাবে? সুপ্তটাও কথা শোনে না। সাবিনা কবে থেকে তাকে বলছে বিয়ের কথা, কানই দেয় না ছেলেটা। কিন্তু এবার তিনি হেস্তনেস্ত করেই ছাড়বেন। আগামীকালই জবেদাকে খবর পাঠাবেন। তিনি ভালোই ঘটকালি করতে পারেন। এখন তার ঘটকালি কতটা ভালো সেটাই সাবিনা দেখে ছাড়বেন। নিশাতের ফর্ম ফিল আপের টাকা জমা দিতে নিপুণ স্কুলে এসেছিল। স্কুলে চলাফেরা করতে গিয়ে হঠাৎ নিশাতের এক স্যারের সাথে দেখা হয়।
মধ্যবয়সী স্যার নিশাদকে নিয়ে কথা বলতে আলাদা ডাকেন নিপুণকে। নিপুণ চিন্তিত হয়ে পড়ে একথা শুনে। নিশাতের পড়াশোনায় কি কোনো খামতি চলছে? স্যার কোনো অভিযোগ করবেন না তো আবার নিশাদকে নিয়ে? স্কুল ভবনের বাইরে কিছুটা দূরে দাঁড়ালো নিপুণ স্যারের সম্মুখে। স্যার নিপুণকে আচমকা বিরক্তিকর প্রশ্ন করে বসলেন, শুনলাম তোমার নাকি ডিভোর্স হয়েছে? আচমকা এরূপ প্রশ্নে নিপুণ অপ্রস্তুত হয়ে পড়ে। নিপুণের চেহারায় সেই ভাব দেখে স্যার দ্রুত বললেন, আরে ভয়ের কিছু নেই, এভাবেই জিজ্ঞেস করলাম। একা ডিভোর্সি হয়ে নিশাদকে নিয়ে থাকছ, এটা খুবই অবাকের ব্যাপার। নিপুণ সবসময় খেয়াল করেছে ডিভোর্সি শব্দটা তাকে কেমন দুর্বল করে ফেলে। এই দুর্বল চিত্তকে নিয়ে নিপুণ ভীষণ বিরক্ত। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি তো সে কম হয়নি, তাহলে কেন একটি শব্দে নিজেকে বারবার আটকে ফেলছে? নিপুণ যথাসম্ভব নিজেকে সামলে বলল, অবাকের কি আছে স্যার? স্যার কথা ঘুরালো, বলল, কি করো তুমি? দেশি বিদেশি অনলাইন মিডিয়ায় রিপোর্টিংয়ের জব করছি। নিপুণ এবার ভালোভাবে তাকালো স্যারের দিকে। স্যারের দৃষ্টিভঙ্গি হঠাৎই কেমন বদলে গেল। নিপুণ স্যারের চোখে কাম দেখে নির্বাক হয়ে যায়। স্যার রসিয়ে রসিয়ে আরও কিছু বলার চেষ্টা করল, কিন্তু নিপুণ সেসব না শুনে সেখান থেকে যাওয়ার পরিকল্পনা করল। কোনো রকমে স্যারকে এড়িয়ে বলল, আমার দেরি হচ্ছে, যেতে হবে স্যার। নিপুণ যেতে নিলে স্যার হঠাৎ নিপুণের হাত ধরে বসল। কামুক নজরে নিপুণকে আপাদমস্তক পরখ করে বলল, চলো আমরা বিয়ে করে ফেলি, তোমাকে আমার ভালো লেগেছে। কেউ জানবে না আমরা বিয়ে করেছি, আলাদা থাকব, মাসে মাসে ভালো খরচ দিব, দিব্যি ভালো দিন কেটে যাবে নিশাদকে নিয়ে। নিপুণ আতকে উঠে এই ধরনের কথা শুনে। যতদূর জেনেছে এই স্যার বিবাহিত, ছেলে মেয়েও আছে। তার চাইতে বড় ব্যাপার, এই লোক নিপুণের বাবার বয়সী। নিপুণ চোখ রাঙিয়ে লোকটাকে বলল, হাত ছাড়ুন স্যার, আমাকে সিন ক্রিয়েট করতে বাধ্য করবেন না, এটা স্কুল। লোকটা নিজের ধ্যান হুঁশ একদম খুইয়ে বসেছে যেন। নিপুণের হাত না ছেড়ে বলল, আমিও সিন ক্রিয়েট চাচ্ছি না, চলো বিয়েটা সেরে ফেলি। তোমারও তো পুরুষ সঙ্গ প্রয়োজন, তাই না? আমি দিতে রাজি। নিপুণের গা গুলিয়ে এলো এই ধরনের বাজে কথা শুনে। নিপুণ কিছু বলার আগে তাদের সামনে এসে দাঁড়ালো মিনহাজ সাহেব। মিনহাজ সাহেবকে দেখে স্যার চট করে নিপুণের হাত ছেড়ে দিল। নিপুণ ঝাপসা চোখে তাকালো মিনহাজ সাহেবের দিকে। মিনহাজ সাহেব শক্ত চোখে স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার আমতা আমতা করছে, কিছু একটা বোঝানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে মিনহাজ সাহেবকে। মিনহাজ সাহেব নিপুণের দিকে এক পলক তাকিয়ে বললেন, তোমার নাম কি? নিপুণ আমতা আমতা করে বলল, নিপুণ। নিপুণ মা, তুমি কাজে যাও, আমি ওর ব্যবস্থা করছি। নিপুণ এক পলক চেয়ে দেখল স্যারকে। স্যার অসহায় মুখে মিনহাজ সাহেবের দিকে তাকিয়ে। নিপুণ সেখান থেকে চলে গেল। স্কুল থেকে বেরিয়ে একটি সিনজিতে উঠে মুখে শাড়ির আঁচল চেপে কেঁদে ওঠে। এই ছোট জীবনে তার আর কত কিছু দেখার বাকি আছে, সে যে এসব আর নিতে পারছে না। ধৈর্য ক্ষমতাও যে মলিন হয়ে আসছে। মিনহাজ সাহেব এবার স্যারের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বললেন, পুরুষ সঙ্গ প্রয়োজন, তাই না? স্যার অত্যন্ত ভয় পেয়ে যায় মিনহাজ সাহেবের কথা শুনে। এর মানে কি তিনি সব শুনে ফেলেছেন? এদিকটা স্কুলের কোনো সিসি ক্যামেরা নেই। লোকটা সেই সুযোগই কাজে লাগিয়েছিল, কিন্তু মিনহাজ সাহেব যে এভাবে চলে আসবে কে জানত? স্যার হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইল মিনহাজ সাহেবের কাছে। বারংবার মিনতি করল, কিন্তু বিশেষ লাভ হলো না। মিনহাজ সাহেব ক্ষমা করলেন না, উল্টো দাঁতে দাঁত চেপে বললেন, পাওয়াচ্ছি তোর নারী সঙ্গ। বেশ অনেক দিন পর সুপ্তের ফোনে মিনহাজ সাহেবের নাম্বার থেকে কল এলো। বাইকে গা এলিয়ে রেখেছিল সুপ্ত, কিন্তু বাবার নাম্বার মোবাইলে ভেসে উঠতেই সুপ্ত চট করে উঠে বসে। দীপক কিছুটা দূরেই বিড়ি টানছিল। সুপ্ত ডাকে দীপককে,
দীপক বিড়িটা ফেলে সুপ্তর দিকে এগিয়ে আসে। সুপ্ত ফোনের দিকে ব্রুকুসকে চেয়ে বলল, আজকে সূর্য কোন দিকে উঠেছে রে দীপক? কেন, কি হয়েছে? বাবা কল দিচ্ছে। অবাক হলো দীপক। তো ধর কল, ইমার্জেন্সি হতে পারে। সুপ্ত গলা পরিষ্কার করে কল রিসিভ করলো, সালাম দিল বাবাকে। ওপাশ থেকে মিনহাজ সাহেব গম্ভীর গলায় সালামের উত্তর দিয়ে বলল, একটা কাজ আছে তোমার জন্য। সেই কাজ দিয়ে আমি দেখতে চাই এতদিন কোন রাজনীতির বিদ্যা শিখেছো তুমি। কল লাউড স্পিকারে ছিল। মিনহাজ সাহেবের কথা শুনে দুই বন্ধুই চরম অবাক হলো। সুপ্ত অবাক গলায় বলল, ব্যাপার কি আব্বু? এক জানোয়ারকে ধরেছি, স্কুলের একজন অসুস্থ মানসিকতার স্যার। চাকরি গেল এর মানসিকতা সুস্থ হবে না, তাই একে তোমার কাছে হস্তান্তর করছি। কঠিন মামলা দিতে পারবে তো? মিনহাজ সাহেব থেমে আবার বললেন, খবরদার, যদি এবেলায় নিজের হাতে আইন তুলে নিয়েছ তো। সুপ্ত বলল, কি করেছে সেটা তো আগে জানতে হবে। মিনহাজ সাহেব খুলে বললেন সব কিছু। এক ফাঁকে সে নামটাও বলে ফেলেছেন নিপুণের। নিপুণের নাম শুনে সুপ্তের কান দুটো যেন গরম হয়ে গেল। দীপক হাত দিয়ে নখ কাটল, বিড়বিড় করে বলল, শালা, আর মেয়ে পেলি না হাত বাড়ানোর জন্য। কুমির ভরা খালে পা বাড়ালি, তুই তো শেষ। বুইড়া হয়ে গেছিস, অথচ এখনো গায়ের রক্ত গরম। এত পশ্চাতে চুলকানি হলে নিষিদ্ধ পল্লীতে না গিয়ে ভদ্রগড়ের মেয়েদের বাজে ইঙ্গিত দিলি কেন? যেটার এত অহংকার, সেটা না থাকলে কি করবি? জয়নাল স্যারের গা জুড়ে অসহ্য ব্যথা, তার ওপর সুপ্তের মুখে বাজে কথার পাশাপাশি তুই সম্বোধনে মনে হচ্ছে কেউ যেন তার গায়ে অদৃশ্য জ্বলন্ত কাটা ফুটাচ্ছে। শিক্ষকতার এই জীবনে কেউ কোনোদিন তাকে এইভাবে কথা বলেনি। ছোট থেকে বৃদ্ধ সকলেই তাকে স্যার ডেকে সালাম দিয়ে যথেষ্ট সম্মান দিয়েছে। বহু বছর ধরে সম্মান পাওয়া লোক হঠাৎ অসম্মানের মুখোমুখি হলে যেমন লাগে তেমনই অনুভব হচ্ছে তার। নিতান্তই শিক্ষকের সম্মান ভীষণ উঁচুতে, যা জয়নাল নিজ দোষে খুইয়েছে। সে তবুও ব্যথাতুর গলায় সুপ্তকে হুমকি দেওয়ার চেষ্টা করল, কিন্তু এতে বিশেষ লাভ হলো না। উল্টো গালে শক্ত এক চর পড়ল তার। এই চরটা দীপক মেরেছে। সুপ্ত তাতে তাচ্ছিল্যের সাথে হাসল। জয়নালের চারপাশে কিছু লোক দাঁড়িয়ে। সুপ্ত জয়নালের মুখোমুখি হাঁটু গেড়ে বসে বাঁকা হেসে বলল, ভাগ্যিস আমার বাপ আমাকে আইন হাতে তুলে নিতে বারণ করেছে, নয়তো বিশ্বাস কর, তুই এতক্ষণে নির্ঘাত 3 হাত নিচে কবরে থাকতি। কিন্তু না, এত সহজে তোকে মারব না। যার মনে পাপের জন্য বিন্দুমাত্র অনুশোচনা নেই, তাকে তো সহজ মৃত্যু দিয়ে স্বাধীন করে দিলে চলবে না। চোখ খুলে শুধু দেখতে থাক, এই সুপ্ত তোর সাথে ঠিক কি কি করতে পারে। জয়নাল মার খেয়েও দমল না। সেও গলা উঁচু করে বলার চেষ্টা করল, আমারও নেতাদের সাথে কম পরিচিতি নেই সুপ্ত। একটা মেয়ের জন্য এভাবে তোমরা বাপ ছেলে মিলে আমাকে হেনস্থা করে যাচ্ছ। এত সহজে তোমাদের ছাড়ব না। সামনে না তোমার ইলেকশন, সংসদ সদস্য হবে, তাই না? এখন তোমার এই অত্যাচারের কথা যদি আমি সবার সামনে ফাঁস করে দিই, তখন তোমার কি হাল হবে ভেবে দেখেছ? বলেই জয়নাল হাসতে শুরু করলো। সুপ্ত ছোট চোখে জয়নালের দিকে নীরবে চেয়ে রইল। জয়নাল যেন যুদ্ধ জয় করতে নিচ্ছে। সে সুপ্তের মুখে অস্থির ভাবটা দেখতে চায়। সেটা দেখতে পেলে জয়নালের জয় হবে। সুপ্ত আচমকা জয়নালের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে হাসল। সে হাসি দেখে জয়নালের হাসি উবে গেল। সুপ্ত জয়নালের বাম গালে জমাট বাঁধা রক্তে আলতো করে ছুঁয়ে গলা খাদে নামিয়ে বলল, সুপ্তকে এত সহজ ভাবিস না। আমি বোয়াল শিকার করি, তুই তো সেখানে সামান্য পুঁটি মাছ। আর একটাও কথা বললে তোর পশ্চাতের এমন হাল করব যে দ্বিতীয় বিয়ের শখ মিটে যাবে। বলেই সুপ্ত জোরে চেপে দিল জয়নালের গাল। জয়নাল ব্যথায় আর্তনাদ করে উঠল। স্কুল গেটের বাইরে মিডিয়ার লোকদের দেখা যাচ্ছে। মিডিয়ার লোকেদের থেকে কিছুটা দূরত্বে দুটো পুলিশের গাড়ি। চাপা গুঞ্জনের মাঝে হঠাৎই কয়েকজন পুলিশ জয়নালকে হাতকড়া পরিয়ে স্কুল থেকে বাইরে নিয়ে এলো। জয়নাল আহত। চারপাশে খবর ছড়ানো হয়েছে জয়নালের অসভ্যতামির কারণে স্কুলের বাইরেই গণদোলায় শিকার হয়েছিল সে। অতঃপর
আহত জয়নালকে স্কুলের ভেতর নিয়ে গিয়েছিল কিছুটা চিকিৎসার জন্য, কিন্তু চিকিৎসার বদলে যে ভেতরে কি কাণ্ড তার সাথে ঘটেছে সেটা তার কেউ জানে না। চাপা গুঞ্জন এবার ভালো রকমে প্রকাশ পেল। সব রিপোর্টাররা ক্যামেরা নিয়ে জয়নালদের ঘিরে ধরল। সেই সুযোগে সুপ্ত দীপককে নিয়ে সবার চোখে ধুলো দিয়ে চুপচাপ বেরিয়ে গেল। দীপক সুপ্তের পাশাপাশি হাঁটতে হাঁটতে বলল, ওই শোরের বাচ্চাকে ছেড়ে দিলি কেন এত সহজে? যদি এর কোনোভাবে বেইল হয়ে যায়। সুপ্ত দীপকের কথা হাসল। আকাশে এক পলক চোখ বুলিয়ে বলল, সহজ কোনো কিছুই না দীপক, জানিস না সমস্যাকে জটিল করতে আমি কত ভালোবাসি। দীপক বোধহয় বুঝল সুপ্তের কথার মর্ম। পর মুহূর্তে নিজের উপরই বিরক্ত হলো। সে কি করে ভুলে গেল সুপ্তকে? এই ছেলে তো কঠিন ঝাল লঙ্কা। যেই তাকে ঘাটতে যাবে তারই চোখের জল নাকের জল এক হবে। লাঞ্চের সময় ক্যান্টিনে নিপুণ মুখ ভার করে কোনো রকমে কিছু একটা খেয়ে নিল। গলা দিয়ে খাবার তো দূর, পানিও নামতে চাইছে না। একরাশ অস্বস্তি বোধ, ভীতি তাকে ঘিরে রেখেছে। মিনহাজ সাহেব স্কুলের কমিটি, তিনি কি করবেন ওই লোকের সাথে জানে না। তবে নিপুণকে যে ওই জয়নাল সহজে ছাড়বে না এটা বোঝা যায়। এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল নিপুণের সাথে। নিপুণ সেই লোককে রিজেক্ট করায় সে নিপুণকে নিয়ে আজে বাজে কথা এলাকা জুড়ে ছড়িয়েছে। ঠিক এই কারণেই নিপুণ 6 মাস আগে সেই স্থান ত্যাগ করেছে। এখন আবার একই ঘটনা। নিপুণ কেন এত পালিয়ে বেড়াবে ভেবে নিজের কাছে প্রতিজ্ঞা করেছিল এবার যত যাই হয়ে যাক সে এলাকা ছাড়বে না। নিপুণ শেষ নিঃশ্বাস অবধি লড়বে। কিন্তু নিপুণ তার কথা রাখতে পারছে না। বারবার কেন যেন ভেঙে পড়ছে। নিপুণের এখন দুশ্চিন্তা নিষাদকে নিয়ে। স্কুলে কেউ কিছু বলবে না তো? নিপুণ যে চায় না তার ভাই তাকে নিয়ে খারাপ চিন্তা নিজের মধ্যে পুষুক। এখন এমন একটা অবস্থা, এসএসসি পরীক্ষা সামনে, চাইলেও সে স্কুল চেঞ্জ করতে পারবে না। নানাবিধ দুশ্চিন্তায় নিপুণের মাথা টনটন করে উঠে ব্যথায়। তবে সেটা কেউই বাইরে থেকে নিপুণকে দেখে বুঝতে পারছে না। নিপুণ হালকা পাতলা খাবার খেয়ে উঠতেই তার ইমার্জেন্সি ডাক পড়ল। সে অন্যমনস্ক হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। ডেস্কের কাছে আসতেই রিয়া আজকের ব্রেকিং নিউজ সম্পর্কে জানালো। এই খবর শুনে নিপুণ আঁতকে উঠে। স্কুল টিচারের নাম অনুযায়ী এ তো আজকেরই ঘটনা। নিপুণের তৎক্ষণাৎ মাথায় আসলো সে মিনহাজ সাহেবকে নিজের নাম বলেছে। ভয় যেন হু হু করে বেড়ে যায়। এসির মধ্যে নিপুণের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। রিয়া ধাক্কালো নিপুণকে। নিপুণ চমকে হুঁশে ফিরতে রিয়া বলল, কি হলো নিপুণ? কাজটা তাড়াতাড়ি শেষ করো। নিপুণ গলা খাদে নামিয়ে বলল, মেয়েটার কি নাম বলেছে? রিয়া ব্রুকুসকে বলল, কোন মেয়ে? স্যার যার সাথে। সেই বিষয়ে তোমাকে অলরেডি ডিটেল দেওয়া হয়েছে। ফার্স্ট নিপুণ, আমিও ডেস্কে যাই। নিপুণ কোনো রকমে ডেস্কে বসল। পিসি ওপেন হতে হতে সে একবার ডিটেলে নজর বুলালো। কোথাও তার নাম দেওয়া নেই দেখতেই নিপুণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। শক্ত মনে সে রিপোর্ট কমপ্লিট করল। রিপোর্টের কোথাও তার নাম নেই। জয়নালের গণধোলাই, গ্রেফতার করে নিয়ে যাওয়া সব সে লিখেছে। নিপুণ লেখাটা শেষ করতেই রিয়া আরেকটি রিপোর্ট দিল। সেখানে শিরোনাম, ঘটনাস্থলে নাকি সুপ্তকেও দেখা গিয়েছে। এটা দেখে নিপুণ চমকে যায়। কি ভেবে নিজের ফোন চেক করতেই দেখল সুপ্তের মেসেজে লেখা, কখন বের হবে অফিস থেকে। নিপুণের ব্রু কুঁচকে যায়। কি ভেবে উত্তর দেয় সেটা আপনার না জানলেও চলবে। পরপর আবারও সুপ্তের মেসেজ, অ্যাজ এ উইশ নিপুণ, আমি আছি তোমার জন্য সব সময়। নিপুণের ভেতরটা কেমন যেন নড়ে গেল শেষের কথাগুলোতে। সুপ্ত যেভাবে নির্দ্বিধায় এই আশ্বাসবাণী দিল, আদৌ কি সব কিছু এতটা সহজ? সুপ্ত যা চাইছে তা কি ঠিক? সুপ্ত আবেগী হতে পারে, কিন্তু নিপুণ তো আবেগী নয়। তবু এই মানসিক ব্যাধিতে নিপুণের খুব আবেগী হতে ইচ্ছে করল, খুব। হয়তো সে ক্লান্ত তাই, কিন্তু নিপুণ তার এই ধ্বংসাত্মক ইচ্ছেকে একদমই সায় দিল না।
সে নিজের কাজে পুনরায় মনোনিবেশ করল। কারাগারের এক পাশে শিক ধরে বসে আছে জয়নাল। কতবার যে চেঁচিয়ে বলেছে তালা খুলে দিতে, অথচ কেউ তার কথা শুনলই না। একজন শিক্ষক হয়ে পুলিশের থেকে এরকম হয়রানি, তার ওপর পুরো দুনিয়া তাকে এভাবে দেখেছে, ভাবতেই তার লজ্জায় গায়ে কাটা দিচ্ছে। এই মুখ সে কিভাবে, কোথায় লুকাবে? যেই চোখে একসময় সম্মান দেখত, সেই চোখে আজ তাচ্ছিল্য, ঘৃণা দেখছে। জয়নালের এই অসহায় সময়ে সুপ্ত আপেলে কামড় বসাতে বসাতে তার সামনে এলো। জয়নাল তার উপস্থিতি টের পেতেই ঘাড় বাঁকিয়ে তাকালো। তৎক্ষণাৎ জয়নালের চোখ জোড়া গরম হয়ে যায়। সুপ্ত হালকা এসে বলল, গেস্টের কি লাগবে, চা নাকি কফি? সুপ্তের এহেম মস্করা জয়নালের আগুনে ঘি ডালার মতোই হলো। সে ভীষণ তেজের সাথে উঠে দাঁড়ায়। সুপ্তকে উঁচু গলায় কিছু বলতে চাইলে সুপ্ত এবার হেসে হেসে খুব গম্ভীর গলায় বলল, আরেকবার যদি আমাকে উঁচু গলায় কিছু বলতে আসিস, তোর জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব, তাই সাবধান। জয়নাল দমে গেল সুপ্তের এহেম হুমকিতে। সে সুপ্তের ব্যাপারে আগেও শুনেছে। এই ছেলে সাধারণভাবে চলাফেরা করল ভয়াবহ মানসিকতার। কেউ না জানলেও জয়নাল বেশ জানে সুপ্ত কোথায় কি অকাজ করে বেরিয়েছে। জিভ টেনে ছেঁড়া নিয়ে যে সুপ্ত মস্কারা করেনি সেটাও জানে। তাই মনে মনে ছক কষল, এখন সে কিছুই বলবে না সুপ্তকে। তার স্ত্রী আসুক, স্ত্রীর ভাই বেশ বড় নেতা, তাকে দিয়ে সুপ্তের একটা হেস্তনেস্ত করে ছাড়বে। সুপ্ত যেন জয়নালের মুখভঙ্গি দেখেই বুঝে নিল জয়নালের পরিকল্পনা। সুপ্ত তা বুঝে জয়নালের কিছুটা কাছাকাছি গিয়ে বলল, স্বপ্ন দেখা ভালো, তবে তা বাস্তবায়িত করার লক্ষ্যে পৌঁছানোর আগে গুটি উল্টে যাওয়া খুব কষ্টের। অ্যান্ড ইউ উইল ফিল ইট সুন। জয়নাল চমকে যায় সুপ্তের একথা শুনে। কি বোঝাতে চাচ্ছে সে? সুপ্ত সহসা কিছু বলল না। জয়নালের জেলের বাইরে পায়চারি করে সে আপেলটা শেষ করল, আর সঙ্গে জয়নালের গায়েও জ্বালা ধরিয়ে দিল। নিপুণ নিজের বাড়ির সামনে আসতেই দেখল নিশাত গেটের সামনে হেঁটে বেড়াচ্ছে। কেমন অস্থির দেখাচ্ছে তাকে। নিপুণ এতে কিছুটা চিন্তিত হয়। হঠাৎ নিশাতের তার বোনের দিকে নজর যেতে মুখের অস্থির ভাব কমে এলো। চোখ মুখে কিছুটা স্বস্তি ফুটিয়ে এগিয়ে এলো বোনের কাছে। নিশাত হাসি মুখে বলল, তুমি আসছো আপা, তোমার ফোন বন্ধ কেন? জানো কত ভয় পেয়ে গেছি। ওহ, নিশাতের অস্থিরতার কারণ তবে নিপুণ ছিল। নিপুণ তার শুকনো মুখে হাসি ফোটালো। নিশাতের গাল টেনে বলল, চার্জ ছিল না, এজন্যই বন্ধ হয়ে গিয়েছে। তুই এখানে এভাবে? নিশাতের মুখে এবার মেঘ জমল। বোনকে আপাদমস্তক পরখ করে বলল, ওই টাক মাথায় তোমার কোনো ক্ষতি করেনি তো আপা? টাক মাথা? নিশাত কি জয়নাল স্যারের কথা বলছে? মুহূর্তেই নিশাতের মুখ জুড়ে কেমন লাল আভা ছড়াতে লাগলো। ভীষণ রেগে যাচ্ছে সে। নিশাত থেমে আবারও রাগী গলায় বলল, আমি ক্লাসে ছিলাম, জানতাম না যে এই চরিত্রহীনটা তোমার সাথে খারাপ আচরণ করেছে। আগে জানলে টাক মাথা আমি আজ ফাটিয়েই দিতাম। নিপুণ মন ভরে দেখে নিল তার ভাইটাকে। ভাইটা তার কবে বড় হয়ে গেল যে আজ বড় বোনের ছায়া হতে চাচ্ছে। ভাইয়েরা কি এমনই প্রত্যেক বোনকে নিয়ে সেন্সিটিভ? নিপুণ প্রাণ চঞ্চল হেসে বলল, পুলিশে ধরে নিয়ে গিয়েছে, যা করার ওরাই করবে। ধরিয়েছে কে জানো? সুপ্ত ভাই। এই সুপ্ত ভাইয়াটা না জিনিয়াস, এত ভালো মানুষ সে। মাঝে মধ্যে ভীষণ ওনার মতো হতে ইচ্ছে করে। একথা শুনে নিপুণ দমে গেল। নিশাত গেটের ভেতর থেকে একটা ফ্লাক্স এনে বলল, তুমি ভেতরে যাও আপা, আমি টং থেকে চা আনি। তোমার আর চা বানাতে হবে না, আজকে নিশ্চয়ই তুমি ক্লান্ত। নিপুণ হাসল, বলল, টাকা নিয়ে যা। নিশাতের কাছে কিছু টাকা ছিল, তবুও সে নিপুণের থেকে নেওয়ার জন্য দাঁড়ালো। নিপুণ ব্যাগ থেকে টাকা বের করে সেটা নিশাতের হাতে ধরিয়ে দিল। নিশাতকে বলল, তাড়াতাড়ি ফিরবি। নিশাত মাথা নাড়িয়ে চলে গেল। নিপুণ বাড়ি ফিরতেই ফোনে একটা মেসেজ এলো তার। সুপ্ত পাঠিয়েছে, লিখেছে, নিপুণ,
তোমার সুন্দর হাসিকে আমি কখনো দুঃখ পেতে দিব না। শুধু তুমি আমার হয়ে যাও, দেখবে সব কিছু সুন্দর তোমার মতো। নিপুণ তখন ভাবল, হাসিদের দুঃখ বলে কি কিছু আছে, নাকি এটা ভ্রমের ছন্দ? নিপুণের ছোট জীবনে অপ্রাপ্তিতে ভর্তি, দম বন্ধকর ঘটনা কম ঘটেনি। সবচেয়ে বেশি জল ঘোলা হয়েছে তার তালাকের পরপর। বাবা মায়ের থেকে দূরে থাকতো সে এক এলাকায়। নিষাদকেও ততদিনে নিপুণ এক হোস্টেলে দিয়েছে। নিপুণ দুজন মেয়ের সাথে খুবই নিম্ন ভাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতো। পড়াশোনার পাশাপাশি টুকটাক কিছু না কিছু কাজ করত সে। এর মাঝে এলাকার এক সবজি ব্যবসায়ীর ভাইয়ের নজরে পড়ে সে। লোকটা এখানকার স্থানীয় ছিল, বিয়ে করেনি, তবে মেয়েদের নানানভাবে উত্ত্যক্ত করে বেড়াতো এলাকা জুড়ে। লোকমুখে শোনা যায় রেপের মতো নিকৃষ্ট কাজও সে করেছে। সেই লোক নিপুণের পিছে পড়ে যায়, নিপুণকে অশালীন প্রস্তাব দেয়, খারাপভাবে স্পর্শ করতেও ছাড়েনি। নিপুণ লোকটাকে চোখ রাঙাতো, ধমকাতো, কিন্তু কিছুতেই কিছু হতো না। মুখ বুঝে বেশি দিন নিতে পারেনি। সে লোকটাকে তো একা কিছু করতে পারবে না, এজন্য সোজা থানায় চলে গেল মামলা দিতে। কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয়নি, উল্টো নিপুণই ফেঁসে গিয়েছে। রাত বিরেতে সেই লোক মাতাল হয়ে নিপুণের ফ্ল্যাটে পাগলের মতো দরজা ধাক্কাতে ধাক্কাতে অশ্লীলভাবে গালাগাল করত। এতে করে সেই বাড়ির ভাড়াটিয়া সহ বাড়ির মালিকও বিরক্ত হয়। পরপরই সবাই জানতে পারল নিপুণ একজন ডিভোর্সি মেয়ে। আর সেই লোকটা তো ছিলই রসিয়ে রসিয়ে বাজে কথা ছড়ানোর জন্য। সে চারপাশে ছড়িয়েছে নিপুণ নাকি তাকে অনেকভাবে প্রেমে ফেলতে চেয়েছিল, এরকম আরও কত বাজে কথা। এলাকা জুড়ে সেই কি হই হুল্লোড়। বাড়িওয়ালা নিপুণকে বাসা ছেড়ে দেওয়ার হুমকি দেয়। সেই বাড়িওয়ালার আগুনে আরও ঘি ঢেলে দেয় নিপুণের জন্মদাতা বাবা। একদিনের মধ্যে নিপুণ বাড়ি ছেড়ে দেয়। শুধু বাড়িই নয়, সে এলাকা ছেড়ে বহু দূরে চলে আসে। নিষাদকে হোস্টেল থেকে নিয়ে এসে দুজন মিলেই থাকতে শুরু করে দেয়। নিষাদের স্কুল বদলাতে হয়নি অবশ্য। এই ঘটনা হঠাৎই নিপুণের স্মৃতিতে বিচরণ করল। একবার দুবার নয়, অসংখ্যবার। পৃথিবীর কোনো পুরুষ মানুষের প্রতি তার বিশ্বাস জন্মায় না। সে প্রতি মুহূর্তে মুহূর্তে ঠকে গিয়েছে পুরুষদের দ্বারা। নিজের ঘরের একমাত্র পুরুষ নিজের বাবাও ছাড় দেয়নি। মুখ জোড়া অন্ধকার নিয়ে সে বারান্দায় দাঁড়িয়ে রইল। চোখ জোড়া থমকে আছে আকাশের বুকে। খোলা স্নিগ্ধ হাওয়া তাকে ছুঁয়ে যাচ্ছে। খোলা হাওয়ার সঙ্গে নিপুণের খোলা চুলো একই তালে দুলছে। নিপুণ বারান্দায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। গাল জোড়া যেন তার ঠান্ডা বাতাসে জমে আছে। নিপুণের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দীপক এবং সুপ্ত এসেছে নিপুণের বাড়ির নিচে। নিপুণের বাড়ির সামনের ল্যাম্পপোস্টের লাইটটা বন্ধ, নষ্ট হয়ে পড়ে আছে আজ কয়েকদিন যাবৎ। সেই ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে সুপ্ত আবছা আলোয় নিপুণকে দেখছে। দীপক সেখান থেকে কিছুটা দূরের টঙে বসে চা খাচ্ছে, আর সুপ্ত সিগারেটে ফুঁক দিয়ে শূন্যে ধোঁয়া উড়িয়ে নিপুণকে এক নজরে দেখিয়ে গেল। নিপুণ তার জন্য এক সুখের নাম। এই সুখের সন্ধান সুপ্ত জীবনে প্রথম নিপুণের থেকেই পেয়েছে। সুপ্ত নিপুণকে প্রথম দেখেছিল এক দুর্ঘটনায়। দুই বন্ধু মিলে বাইকে ছিল। দীপক অসাবধানবশত বাইকে একদম রিক্সার সাথে লাগিয়ে দেয়। এতে করে রিক্সায় যে ছিল সে ধপ করে পড়ে যায়। এটা দেখে সুপ্ত দীপকের মাথায় এক চড় মেরে বাইক থেকে নেমে দাঁড়ায়। দীপককে বকতে বকতে যেই না মেয়েটির দিকে আসলো, তখনই দেখলো মেয়েটা ছিলে যাওয়া হাতের দিকে চেয়ে চাপা সরে আর্তনাদ করছে। সুপ্তের খারাপ লাগা কাজ করছিল। এজন্য সে মেয়েটাকে ডাকতে মেয়েটা তার দিকে আগুন চোখে তাকায়। সেই মেয়েটাই ছিল নিপুণ। সুপ্ত সেই প্রথম দিনই নিপুণের আগুন চোখের গভীরে নিজেকে হারিয়ে ফেলে। অতীতের স্মৃতি মাথায় আসতেই সুপ্ত আপন মনে হাসল। হাতের শেষ হয়ে যাওয়া সিগারেটের শেষ অংশ পায়ের নিচে পিষে আরেক পল চাইল বারান্দার দিকে, কিন্তু বারান্দায় নিপুণ নেই। ভেতরে আলো জ্বলছে, এর মানে নিপুণ চলে গেছে। সুপ্তের চোখ মুখে বিরক্ত ফুটে উঠল। আশেপাশে তাকিয়ে দীপকের কাছে চলে গেল। দীপক তখন চায়ে ডুবে আছে। সবে এক কাপ চা শেষ করে আরেক কাপ নিল।
যেই না দ্বিতীয় কাপে প্রথম চুমুক দিবে তখনই সুপ্ত এসে সেই চায়ের কাপ কেড়ে নিল এবং দীপকের মুখোমুখি বসে চা খেতে লাগলো। মুখের খাবার মুখ থেকে কেড়ে নেওয়া কজন সহ্য করতে পারে? দীপকও নিজেকে সামলাতে পারল না, অত্যন্ত রেগে গিয়ে বলল, এই মাত্রই চাটা নিয়ে খেতে বসছি, তুই প্রেম করতে এসে আমার চা নিচ্ছিস কেন? ফেরত দে। সুপ্ত কয়েক চুমুকে গরম ধোয়া ওঠা চা শেষ করে খালি চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, নে খা। দীপক দাঁতে দাঁত চেপে ফুঁসে গেল। সুপ্ত চায়ের কাপ এবার টঙে বসে থাকা জমিল চাচার কাছে দিয়ে বলল, আরেক কাপ চা দেন চাচা, অবশ্যই আমার জন্য, কড়া লিকারের দিবেন। এই দীপকের টেস্ট ভালো না, এমন মেরা মেরা চা কি কেউ খায়? মুখটা কেমন বিষাদ লাগছে। দীপক খেপে গিয়ে আরেকটা বাজে বকা দিল সুপ্তকে। সুপ্ত যেন শুনলই না। ওদের কাণ্ড দেখে জমিল চাচা হাসতে লাগলো। এবার সুপ্ত দীপকের পাশে গিয়ে বসলো। আপন মনে বলল, মন ভালো নেই বন্ধু। কেন, প্রেম খেদিয়ে দিল নাকি? ভালোই হয়েছে, সর ভাগ। সুপ্ত সরে বসলো না, চিন্তিত সুরে বলল, আজকে যা হয়েছে তা মোটেও ঠিক হয়নি, আগামীতে সাবধানে থাকতে হবে। ভাবছি লোক লাগিয়ে রাখবো নিপুণের পিছে, যাতে করে এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। দীপক ফোঁস করে নিঃশ্বাস ফেলল। এগুলা যে সুপ্তের ভাবনাতে সীমাবদ্ধ নেই তা দীপক জানে। সুপ্ত একদম সিদ্ধান্ত নিয়েই তাকে জানাচ্ছে। এবার সুপ্তের চাটা দীপক কেড়ে নিল। খেতে খেতে বলল, কালকে কিন্তু পার্টি অফিসে মিটিং আছে। সুপ্তের এতে কপালে ভাঁজ পড়ল। আগামীকালের মতো এত গুরুত্বপূর্ণ দিনে কিনা মিটিং? সুপ্ত দীপকের কাছ থেকে সময় জেনে নেওয়ার পর আবার বলল, সার্কাস তবে আগে আগে শেষ করতে হবে। জয়নাল এক বুক আশা নিয়ে স্ত্রীর অপেক্ষা করলো অনেকক্ষণ। তার আশায় জল ঢেলে জয়নালের স্ত্রী সারা রাতেও এলো না। জয়নাল ঘুমের চোটে চোখ খুলে রাখতে পারছিল না দেখে শেষ রাতে গিয়ে জেলের মধ্যে একদিকে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমাতে পারেনি অবশ্য বেশিক্ষণ। কারো চর খেয়ে জয়নাল ধরফরিয়ে উঠে বসে। জয়নাল চমকে সামনে তাকাতেই দেখল অদ্ভুত ভঙ্গিতে বসে আছে তার সাথের কয়েদি। সে তার লাল দাঁত কপাট বের করে বলল, ভুল হয়েছে স্যার, চটকানাটা গালে না দিয়ে টাকে দেওয়া দরকার ছিল। আমার আবার টাকওয়ালা স্যার গো, টাকে মারার অনেক শখ। অদ্ভুত প্রকৃতির এই লোককে মুহূর্তেই কেমন ভয়ঙ্কর লাগলো। গতকাল রাতে এই মাতাল লোকটাকে জেলে ভরেছে পুলিশ। মাতালয়ে মরার মতো পড়েছিল এক কোনায়। কিন্তু এই লোক যে সজ্ঞানে এসে এমন উৎপাত করবে বুঝতে পারেনি জয়নাল। সুপ্তের লোক ভেবে জয়নাল সরে এলো লোকটার থেকে। কিন্তু এই লোক আরো এগিয়ে এলো জয়নালের দিকে। জয়নালের টাকের দিকে তাকিয়ে কিসব অপ্রাসঙ্গিক কথা বলেই যাচ্ছিল। জয়নাল এবার ধমক দিয়ে ওঠে লোকটাকে। লোকটা এতে রেগে গিয়ে সত্যি সত্যি জয়নালের টাকে জোরে চড় দিয়ে বসল। জয়নাল এতে আর্তনাদ করে ওঠে। পাগলা গরু আর মাতালদের সাথে লাগতে নেই, এটা জয়নাল হারে হারে বুঝে নিল। এজন্য সে শান্তির জন্য আরেকটু সরে বসল। কিন্তু ওই মাতাল লোক জয়নালকে হুমকি দিয়ে বলল, আবার সরলে তোরে আবার চাটি মারমু। কঠিন জাতাকলে পড়ে গেল জয়নাল। একে তো এই লোকের গা থেকে দুর্গন্ধ, সাথে মুখ থেকে কেমন মদের বিশ্রী গন্ধ, তাতে জয়নালের বমি চলে আসছে। মনে মনে স্ত্রীকে ডাকলো, সে কেন আসছে না? এই মাতালটার হাত থেকে রেহাই পাবে কি করে? টাকের চরটা ভীষণ জোরে ছিল। এর গায়ের এত শক্তি যে জয়নালের মাথা এখন টনটনে ব্যথা করছে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।